হ্যালো বন্ধুরা, আজকে রয়েছে আফনান ভাই এবং আরজে রাসেল ভাইয়ের সব বাছাইকৃত ভয়ানক ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর ঘটনাটি ঘটে ওনাদের স্কুলের সামনে একটি শতবর্ষী বটগাছ রয়েছে, যেটা এখনো আছে, সেটাকে কেন্দ্র করে। তখন সেপ্টেম্বর মাস, আর মাস পাঁচেক পর ওনাদের এসএসসি পরীক্ষা হয়। কি এই এসএসসি পরীক্ষার 3-4 মাস আগে বা 5 মাস আগে পড়ার চাপ ওনাদের একটু বেশি থাকে, আর স্কুলের শিক্ষকদের উপরও দায়িত্বটা একটু বেশি বর্তায়। এই কারণে স্কুল শেষ করার পর টিচাররা তারা বাড়িতে গিয়ে বা যাদের বাড়ি কাছাকাছি আছে তারা দ্রুত গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবার স্কুলে চলে আসেন। সন্ধ্যার পর কোচিং করানো হয় রাত 10টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়টা তারা কোচিং করান যাতে করে এই স্টুডেন্টরা পরীক্ষা ভালো করতে পারে। তো ওনাদের স্কুলের বর্ণনাটা একটু দেই। ওনাদের স্কুলের পাশে একটা পুকুর, আর এক পাশে ওই শতবর্ষী এক বট গাছ, তার সামনে সোজা একটা রাস্তা, আর স্কুলের পেছনে ছিল আরো 2টি ঘর। তো কোচিং শেষ হওয়ার পর স্কুলে থাকা সকলের জন্য নিষেধ ছিল, তাই সবাই সবার বাড়িতে চলে যেত। একদিন উনি এবং ওনার বন্ধু, তার নাম হচ্ছে জিয়া, এই দুজন কোচিং শেষে রয়ে গেলেন। ভাবলেন যে যাক, সবাই চলে যাক, এরপর আমরা যাব। ওনাদের পরে যাবার পেছনে কারণও ছিল। তো ওই বয়সেই ওনাদের সিগারেটের নেশা কিন্তু ধরে যায়। মূলত সিগারেট চুপি চুপি খাওয়ার জন্যই ওনারা রয়ে গিয়েছিলেন। চিন্তা করেছিলেন যে সবাই চলে গেলে ওই বট গাছের ওখানে গিয়ে দুজনে সিগারেট খেয়ে তারপর চলে যাবেন। তো এই কারণে সবার শেষে কোচিং থেকে ওনারা বের হয়েছেন। তো এসে দেখেন যে কেউ নাই। তখন ওনার বন্ধুকে সাথে নিয়ে, মানে ওই তার বন্ধু জিয়াকে সাথে নিয়ে ওই সিগারেট খাওয়ার জন্য চলে গিয়েছেন ওই বটগাছটার কাছে। তো ওখানে গিয়ে ওনারা সিগারেট খাওয়া শেষ করেছেন। যখন ওনারা চলে যাবেন তখন এই যে জিয়া নামে যিনি ছিলেন সাথে, তখন হয় কি একটা ইটের সাথে তার পায়ে হোঁচট লাগে এবং খুবই ব্যথা পায়। বিশেষ করে একটা আঙ্গুলে, মানে পায়ের একটা আঙ্গুলে মারাত্মকভাবে ব্যথা পান আর কি। তো উনি তো আবার ব্যথা পাওয়ার সাথে সাথে গালিগালাজ করে উঠেছে যে কে এই ইট এখানে রেখে গেছে, ওখানে তো ইট থাকার কথা না। এদিকে এই যে রবিন যিনি, উনি কি করেছেন, তাকে বলছেন আর ঠিক আছে গালিগালাজ করিস না, ইটটাকে আবার এখান থেকে ছুঁড়ে ফেলে দিই, আবার কার পায়ে লাগবে, আবার ব্যথা পাবে। তো উনি কি করেছেন, এই ইটটাকে উঠিয়ে ওই বট গাছের দিকে ছুঁড়ে ফেলেছেন। যদিও বট গাছের পাশেই ওনারা ছিলেন, তো বট গাছকে লক্ষ্য করে ওই শিকড়ের দিকে আসলে ইটটা ছুঁড়ে ফেলেছেন। তো উদ্দেশ্য ছিল ওই শিকড়ের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, তো ওখানে যদি ইটটা পড়ে তাহলে তো আর কারো হোঁচট খাওয়ার সম্ভাবনা নেই। যখনই উনি এই ইটটা ছুঁড়ে মেরেছেন এবং ওই ইটটা গিয়ে বট গাছের শিকড়ের ওখানে পড়েছে, তখনই ভয়ঙ্কর ভাবে ওই বট গাছটা নড়ে ওঠে। এত মোটা শতবর্ষী একটা বট গাছ এমন ভাবে নড়ে ওঠে, মনে হচ্ছে কোন একটা ছোট গাছকে কেউ একজন ধরে ঝাঁকাচ্ছে, এমন ভাবে নড়ে ওঠে। আর সেই সাথে হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে এক কান্নার আওয়াজ ওনাদের কানে আসে। এই রকমের একটা ভয়ঙ্কর ঘটনা দেখার সাথে সাথে এই রবিন ভাই আর জিয়া, এনারা তো ওখান থেকে দিয়েছেন এক দৌড়। ওনারা দৌড়ে যাচ্ছেন, আর পেছন থেকে সেই ভয়ঙ্কর শব্দটা শুনতেই পাচ্ছেন, ভয়ঙ্কর এক কান্নার শব্দ। শরীরের সমস্ত শক্তি দিয়ে ওনারা দৌড়িয়েছেন, কিন্তু মনে হচ্ছে পথ আর শেষ হচ্ছে না। অনেক কষ্টে বাড়িতে এসে ওনারা ওই যে জিয়া যে সে তার বাড়ির দিকে চলে গিয়েছেন, যেহেতু ওখান থেকে ওনারা ফেরত চলে এসেছেন, আর রবিন ভাইও উনি বাড়িতে চলে আসছেন। তো এখন হয় কি, এই যে জিয়া যিনি, উনি তো আসলে কিছুটা পথ গিয়ে আবার ফেরত চলে আসছেন, কারণ ওই পর্যন্ত একা একা যাওয়ার সাহস আসলে ওনার ছিল না। উনিও রবিন ভাইয়ের বাড়িতে পরে আবার চলে আসছেন। তো আসার পর এই রবিন ভাইয়ের মা দেখলেন যে জিয়াও চলে আসছে, আর রবিন ভাই তো চলেই আসে। তো উনি দুজনকেই একটু শরবত টরবত বানিয়ে দিলেন, একদম ঘেমে একাকার। তো জিজ্ঞেস করছে কি হয়েছে, এইভাবে দৌড়াদৌড়ি করে আসলি কেন তোরা? তো ওনারা তো আসলে কিছু বলেন নাই, কারণ একে তো এই সিগারেট খাওয়ার যে বদ অভ্যাস ধরেছে, এটা তো আসলে বলা যাচ্ছে না তার মায়ের কাছে। আর কোচিং শেষে সে ওই বট গাছের কাছে দেখ করবেটা কি, এর উত্তরটা কি? এখন এর তো কোনো উত্তর নাই। আবার কোচিং শেষ করে এভাবে দৌড়েই বা আসছে কেন, এর কারণ কি?
এখন কি বলবেন না বলবেন, তখন ওনারা দুজন কিছু কোনোরকম ভাবে একটা বুঝ দেন আর কি। আর একটা ব্যাপার, কোচিং শেষ হয় রাত 10টায়, ঠিক 10টার দিকেই শেষ হয়েছে। তো সবার পরেও বের হয়ে ওনারা ওই বট গাছের কাছে গিয়েছেন 10টা 15 কি সর্বোচ্চ 20 বাজে আনুমানিক। 10 মিনিট একটা সিগারেট খাওয়া শেষ করেছেন, এরপরে এই ঘটনা। আর ওখান থেকে দৌড়ে আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা, সর্বোচ্চ। যদি সবচেয়ে দ্রুত গতিতেও যদি দৌড়ান তারপরেও 5 মিনিটের উপরে লাগার কথা না। তারপর ধরেই নিলাম যে ওনারা আস্তে আস্তে দৌড়েছেন, সেই হিসাবে 10 মিনিট লাগার কথা। কিন্তু ওনারা যখন বাসায় আসছেন তখন রাত বাজে 12:30 বেশি, 1টা ছুঁই ছুঁই, এমন একটা অবস্থা। 10 মিনিটের রাস্তা ওনারা এই প্রায় 3 ঘন্টা যে ওই দিকটা আছেন, আবার এত 10 মিনিটের রাস্তা ওনারা আসছেন, আসলে এত সময় তো লাগার কথা না। এত সময় কিভাবে লাগলো, এর কোনো উত্তর ওনার খুঁজে পান না। তো যাই হোক, ওনার বন্ধু জিয়া ওই রাত্রে ওনাদের ওখানে থেকে যান। তো জিয়ার বাড়িতে ফোন করে বলে দেওয়া হয় যে জিয়া আজকে এখানেই থাকবে, সকালবেলা যাবে। তো ওনারা শুয়ে পড়েছেন। ঘুমিয়ে যখন গিয়েছেন তখন স্বপ্নের মাঝে এই রবিন ভাই একটা অদ্ভুত জিনিস দেখেন। একটা অবয়ব এসে বলছে, তুই যা করেছিস ভালো করিসনি, তুই আমার মালিকের সন্তানকে মেরে ফেলেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। হঠাৎ করেই রবিন ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন ফজরের আজান দিচ্ছে। তো ওনার বন্ধুও উঠে ফজরের নামাজ শেষ করে এই যে জিয়া তার বাসায় চলে যায়। এরপরে এই রবিন ভাই পড়তে বসেছেন। স্কুলের সময় হলে স্কুলে গিয়েছেন। তো গিয়ে দেখেন যে ওনাদের যেই স্টুডেন্টরা, যারা ছাত্রছাত্রী ওই সময় ছিল, সবাই ওই বট গাছের ওখানে ভিড় করে আছে। তো উনিও গিয়েছেন দেখতে ওখানে কি। তো উনি গিয়ে দেখেন ওই বট গাছের ওই শেকড়ের কাছে রক্তের মতো কিছু আছে। তো এইগুলো দেখে উনি অনেক ভয় পেয়েছেন। রক্ত যদি শুকিয়ে কালো হয়ে যায় বিষয়টা ওরকম। তো ওখানে থাকা স্টুডেন্টরা চিন্তা করছে, এখানে কি রাতের বেলা মারামারি হয়েছে? এমন তো না যে কাউকে এখানে হত্যা করে লাশ সরিয়ে ফেলা হয়েছে। মূলত এটা নিয়েই চিন্তা ভাবনা চলছিল, আসলে হয়েছেটা কি এখানে, এখানে তো রক্ত থাকার কথা না। এই জিনিসটা দেখে মূলত রবিন ভাই খুব ভয় পেয়েছিলেন। তখন উনি চিন্তা করেছেন আর এই বিষয়টা গোপন রাখা যাবে না, নিশ্চয়ই এখানে এমন কিছু হয়েছে যেটা সামনে অনেক বড় বিপদ ডেকে আনছে। আর তারপরে তো রাতের বেলা ওই স্বপ্নটা দেখেছেনই। উনি আর কাল বিলম্ব না করে দ্রুত বাসায় গিয়ে ওনার মা বাবাকে সব ঘটনা খুলে বলেন। এগুলো শুনে ওনার মা বাবা তো খুবই বকাঝকা করেন, কিন্তু এখন বকাঝকা করে আর কি লাভ, এখন সমাধান তো করতে হবে। গ্রামের একজন কবিরাজকে ডেকে আনা হয়, কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। তো কবিরাজ তখন বলেন যে ঠিক আছে, কালকে আমার কাছে আসেন, দেখি একটু খোঁজ খবর নিয়ে আসলে সমস্যাটা কি হয়েছে, আমাকে কিছু টাকা দেন, দেখি সবকিছু ঠিকঠাক করে দেওয়া যায় কিনা। তো দেখা গেল যে সে মোটা অঙ্কের টাকা নিয়ে গেল, পরের দিন গিয়ে তার বাড়িতে খুঁজে পাওয়া যায় না। তারপরে তাকে ফোন দিয়েও পাওয়া যায় না, এলোমেলো কথা বলে ফোন রেখে দেয়। এরপর বোঝা গেল এই কবিরাজটা ছিল একটা ভণ্ড, আসলে সে টাকা খেয়ে বসে আছে, তাকে দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু কবিরাজ চলে যাওয়ার পরেও কিন্তু কোনো যে সমস্যা হয়েছে এই রবিন ভাই বা জিয়ার সাথে, এরকমটা কিন্তু না, সব কিন্তু ঠিকঠাক আছে। 1 মাস চলে গেল, কোনো কিছুই হয়নি, একদম স্বাভাবিক। ওই একই রকম ভাবে ওই 6টার সময় গিয়েছে, রাত 10টার সময় আসছে, কোনো সমস্যা হয়নি। তবে এর ভিতরে আর বট গাছটার ওই দিকটাতে ওনারা যান নাই, দিনেও না রাতেও না। আর এই 1 মাস পর উনি আবার কোচিং করাও ছেড়ে দিয়েছিলেন, রাতের বেলা আর কোচিং করতে যান নাই। তো ঘটনা শুরু হয় মূলত 1 মাস 10 দিন পর থেকে। টানা 4-5 দিন বৃষ্টির কারণে ওনাদের এলাকা অনেক পানি হয়ে গিয়েছে আর কি। তখন চারদিকে অনেকে মাছ ধরার জন্য কারেন্ট জাল পেতেছে। তো উনিও জাল কিনেছেন মাছ ধরার জন্য। 2-3 দিন ধরেছেন, ভালো মাছ পেয়েছেন। একদিন রাত 10টার দিকে তো এই রবিন ভাইয়ের মা বলছে যে তোর ছোট ভাই তো জালগুলো পেতে আসছে, ওই তো মাছ টাছ নিয়ে আসে, আজকেও যাবে না, তুই সময় করে মাছগুলো নিয়ে আসিস। তো উনি আবার বলছেন যে আমার এখন খিদা পাইছে, আমি এখন এই মাছটা আনতে যেতে পারবো না। তখন ওনার মা বলল যে আরে এই মাছগুলো যদি জালে আটকে থাকে তাহলে সাপে এসে খেয়ে ফেলতে পারে, আবার এই মাছগুলো তো মরে পচে যেতে পারে, আবার সাপ যদি আবার জালে আটকায়
তাহলে এই সাপ তো ছুটার জন্য যেভাবে ছটফট করবে, এটা জালও ক্ষতি হবে, সাপও আটকে মারা যাবে, অনেক সমস্যা হবে। তখন রবিন ভাই চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে যাই তাহলে। আর রবিন ভাইয়ের আম্মা আবার বলেছেন, তুই যা, দেখি তো ছোট ভাইকে দিয়ে খাবার টাবার পাঠানো যায় কিনা। রবিন ভাই কি করেছেন, ওনার বাবার একটা বড় চার্জার লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। এক ধরনের কালো লম্বা চার্জার লাইট থাকে না, ওইগুলো, যেটা অনেক আলো হয়। তো উনি চলে গিয়েছেন সেখানে যেখানে তার ছোট ভাই জাল পেতেছে। ওই জায়গাটা তো চিনতেন উনি। ওই জায়গাটা ওনার বাড়ি থেকে হেঁটে যেতে 15 মিনিটের মতো সময় লাগে। ধীরে ধীরেও হেঁটে যান আর কি, তাড়াতাড়ি হেঁটে গেলে 7-8 মিনিট লাগবে আর কি। তো লম্বা রাস্তা, রাস্তার এক পাশে ওনাদের গ্রাম, অন্য পাশে আর একটা গ্রাম, মাঝখানে ছোট একটি কালভার্টের মতো রয়েছে। এই কালভার্টটাই এই 2 গ্রামের একটা সীমানা হিসাবে ধরা হয় আর কি, রাস্তার এপাশ ওপাশ। তো ওখানে আরো একটি তাল গাছ রয়েছে। ওই জায়গাতেই মূলত জালগুলো পাতা। বৃষ্টির কারণে ওইদিকে পানি হয়ে গেছে। আর ওই কালভার্টের এক পাশে আধা কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, এরপরে গিয়ে ঘর বাড়ি আছে আর কি। তবে এই আধা কিলোমিটারের মধ্যে অনেক গাছপালা রয়েছে আর কি, ফসলি জমিও রয়েছে। তো উনি তো ওনার বাবার লাইটটা নিয়ে জালগুলো ওখানে দেখতে আসেন। তো ওই কালভার্টের ওখানে এসে একটু বসেন। তো ওনার তো সিগারেট খাওয়ার অভ্যাস তো ছিলই, উনি বের হওয়ার সময় কিন্তু সিগারেটটা নিয়ে এসেছিলেন। তো চিন্তা করেন যে এখানে বসে একা একা বসে একটু নিরিবিলি সিগারেট খাই, আবার অন্য কেউ মুরব্বীরা দেখে ফেললে তো আবার বেয়াদবি হবে। এরপরে জালগুলোতে মাছ টাছ কি ধরেছে এটা দেখবো আর কি। তো ওনার সিগারেট খাওয়া তখনও শেষ হয়নি, উনি দেখলেন যে দূর থেকে কেউ একটা কুপি নিয়ে আসছে। তো উনি ভেবেছেন যে লাইটটা মেরে দেখি কে আসে। তো ওই অবস্থায় উনি যে লাইট মারছেন, লাইটটার অন হচ্ছে না। এটা কিন্তু নতুন চার্জার লাইট, ফুল চার্জ আছে, তারপর লাইটটা অন হচ্ছে না কোনো একটা কারণে। তো উনি ভাবছেন যে ইলেকট্রনিক জিনিস কোনো কারণে তো ডিস্টার্ব দিতেই পারে। তো কুপি নিয়ে যেই অভাবটার কাছে আসছে, দেখি এটা আর কেউ না, তারই আপন ছোট ভাই। সে ভাত নিয়ে আসছে। যেহেতু উনি না খেয়ে বের হয়েছেন, তার মা তো বলেছিল ছোট ভাইকে দিয়ে ভাত পাঠিয়ে দেবে। তো উনি আবার ওনার ছোট ভাইকে বলেন, কি রে তুই ভাত নিয়ে আসলি কেন, না আসলেও তো চলতো। তো ছোট ভাই বলে যে মা বললো যে তোমার খিদা পাইছে, তুমি না খেয়ে চলে আসছো, এই জন্য ভাতটা দিয়ে পাঠাইছে। তখন উনি চিন্তা করেন, হ্যাঁ তাই তো বলছিল যে ওকে দিয়ে পাঠাবে, তখন হ্যাঁ পাঠাই দিস। তো উনি আবার বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি পরে খাবো, তুই এখন বাড়িতে চলে যা, আর এই খাবারের পাত্রগুলো আমি নিয়ে আসবো। উনি আবার চিন্তা করেন, আচ্ছা ছোট ভাইকে কি একা পাঠানো ঠিক হবে, পথে আবার কোনো বিপদ আপদ হয় কিনা। তো ছোট ভাইকে পাশে বসেই উনি খাবার খাওয়া শেষ করলেন। এরপরে হয় কি, অন্য একটা লোক ওই দিক দিয়ে আসছে। চিন্তা করলেন যে এটা কি আমাদের গ্রামের দিকে যাচ্ছে কিনা, দেখে কাছে আসুক কে, এটা দেখব। যখন ওই লোকটা কাছাকাছি আসে, তখন দেখে তারই পরিচিত এক গ্রাম সম্পর্কের চাচা। তো ওই রবিন ভাবলেন যে ভালোই তো হলো, এই চাচার সাথে ছোট ভাইটাকে বাসায় পাঠিয়ে দিই। তো যেমন ভাবনা তেমন কাজ, ওই চাচার সাথে তার ছোট ভাইকে পাঠিয়ে দিলেন। আর উনিও একটু নিরিবিলি বসে রইলেন। লাইট কিন্তু তখনও জ্বলছিল না, চাঁদের আলো হালকা হালকা ছিল আর কি। উনি চিন্তা করছেন, আচ্ছা জালগুলোতে মাছ কেমন পড়লে কিভাবে বুঝবো, লাইট তো অন হচ্ছে না। তো ওনার একটা লাইটার ছিল সিগারেট খাওয়ার জন্য, ওই লাইটারের একটা পাশে একটা ছোট্ট লাইট ছিল, যেটা দিয়ে কোনো মতে একটু দেখা যায় আর কি। তো উনি চিন্তা করেন এটা দিয়ে আপাতত কাজ সারি। তো উনি যখন পানিতে নামতে যাবেন, হঠাৎ করে ওই মহিলারা নুপুর পায়ে হাঁটলে যে ধরনের একটা শব্দ হয় না, ওরকম একটা শব্দ শুনতে পান। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাতের বেলা এই ধরনের শব্দ কোথা থেকে আসে। এর কয়েক সেকেন্ড পরই বাচ্চার কান্নার শব্দ উনি শুনতে পান। তখন ওনার মধ্যে একটু ভয় ভয় লাগছিল। উনি চিন্তা করলেন যে এখন আর জাল টাল দেখবো না, এখন বাড়িতে চলে যাই, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হবে। কারণ এর আগে তো ওই যে একটা সমস্যার কথা ওনার মনে ছিলই। তখন কি করেছেন, উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, ওই জালের দিকে আর যান নাই। তখন পেছন থেকে হঠাৎ করে রবিন, এই রবিন, এইভাবে কেউ একজন ডাকছে। আর কণ্ঠটা ছিল একটা মেয়েলি কণ্ঠ। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন কিচ্ছু নাই। তখন ওনার ভয়ে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, গলা শুকিয়ে যায় ভয়ে। এমন সময় একটা বিশ্রী রকমের দুর্গন্ধ এসে ওনার নাকে লাগে। আর ওই কালভার্টের কাছে তো একটা তাল গাছ ছিল, যেটা শুরুতে বলেছি।
হঠাৎ করে তাল গাছের উপর থেকে একটা ডাক ভেসে আসে নারী কণ্ঠের, রবিন এ রবিন, এই দেখ উপর দিকে তাকা, দেখ আমি উপরে। এই কথা শোনার পর উনি উপর দিকে তাকিয়েছেন। তো উপর দিকে তাকিয়ে দেখতে পান যে একটা নারী অবয়বের মতো চেহারা, একটা হাত নাই, একটা পা নাই, তবে দেখেই বোঝা যাচ্ছে এটা মানুষ না। হাত দিয়ে রক্ত পড়ছে, পা দিয়ে রক্ত পড়ছে, আর ওইটার হাতে একটা ইটের মতো কিছু একটা, আর এটার যে দাঁত সেগুলো এতটা চকচক করছে মনে হচ্ছে এগুলো লাইট জ্বলছে দাঁতের ভিতরে। দাঁতগুলো ছুরির মতো চোখা চোখা বড় বড়, বিশ্রী রকমের চেহারা, এটা বোঝাই যাচ্ছে। হঠাৎ কি করে উপর থেকে ওই ইটটা মারে ছুঁড়ে ওনার দিকে। তো উনি কিছুটা সরে গেলেও ইটের একটা কোণা ওনার মাথার এক পাশে এসে লাগে, আর এরপরই উনি অজ্ঞান হয়ে যান। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি জানতে পারেন 3 দিন পর ওনার জ্ঞান ফিরেছে। আর ওনাদের ওখানকারই একটা হসপিটালে তখন উনি ভর্তি ছিলেন। দেখেন যে ওনার মা এবং দাদি ওনার পাশে আছেন। উনি ওই সময় মাথা নাড়াতে পারছিলেন না। পরে উনি জানতে পারলেন ওনার মাথায় 28টি সেলাই করা হয়েছে, মানে 28টা সেলাই দেওয়া হয়েছে। এত লম্বা ভাবে কেটে গিয়েছিল এবং এত বিশ্রীভাবে কেটে গিয়েছিল, এবড়ো থেবড়ো হয়ে কেটে গিয়েছিল। ওটাকে একটা শেপে আনতে 28টা সেলাই লেগেছে। নিজেকে যখন একটু সুস্থ মনে করলেন উনি, তখন মূলত উনি শেয়ার করেন ওই রাত্রে কি হয়েছিল। আর এরপর এই রবিন ভাইয়ের মা যেটা বললেন সেটা শুনে তো ওনার আরো মানে ভয় লাগে। সেটা হলো যে ওনার মা বলেন যে তোকে জাল দেখতে পাঠানোর পর আমি আর তোর জন্য ভাত পাঠাই নাই, অনেকক্ষণ তোর জন্য বসেছিলাম, মনে করেছিলাম যে একটু পর তো তুই চলেই আসবি। এরপরই মূলত তোর বাবা এবং ভাইকে পাঠাই তোর খোঁজ করার জন্য যে কি অবস্থা। পরে এই তাল গাছের নিচে তোকে রক্তাক্ত অবস্থায় পায় এবং ওই রাত্রেই হসপিটালে ভর্তি করানো হয়। এই কথা শোনার পর এই রবিন ভাই তো বলে ওঠেন যে আরে তুমি আমার জন্য ভাত বেড়ে বসেছিলা, মানে এই ছোট ভাইকে মানে পাঠাইলা ভাত দিয়ে। তখন ওনার আম্মু বলেন যে তোর ছোট ভাইকে কখন পাঠাইলাম, তো ছোট ভাই তো দিব্যি ঘুমাচ্ছিল তখন, আমি তোকে পাঠাই নাই। এই কথা শোনার পর ওই যে চাচা, ওই চাচার কথাও বলেন এবং পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে সেই চাচার শরীর ওই রাত্রে অসুস্থ ছিল, উনি বাড়ির থেকে বের হন নাই। মূলত এই যে মাছের তরকারি দিয়ে, মূলত মাছ, ছোট মাছ রান্না করেছিল, এই মাছের তরকারি দিয়ে এই যে ছোট ভাই আসলো, পরে ওই চাচা আসলো, আসলে এরা কারা ছিল, কেনই বা তাকে আবার খাওয়ালো। তো যাই হোক, এরপর এই রবিন ভাইয়ের আব্বু উনি ঢাকার বাড্ডাতে একজন কবিরাজের সন্ধান পান। তো সেই কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সব কথা শোনেন। তখন কবিরাজ বলেন যে আপনারা আজকে ঢাকায় থাকেন, আমি রাতের বেলা আমার সাথে থাকা জিনদেরকে পাঠাই, দেখি ওরা কি তথ্য সংগ্রহ করে। তো পরের দিনের কথা কবিরাজ বলেন যে উনি জিনের মাধ্যমে জানতে পেরেছেন যে এই সব দোষ আপনার ছেলের। মূলত ওই যে বটগাছটা আছে ওই এলাকাতে 1000 বছরের বেশি সময় ধরে একটা জিন পরিবার থাকে। মূলত জিন পরিবার না, বেশ অনেকগুলা জিনের একটা গোত্র বলা চলে, কয়েকশো জিন। তো ওই সর্দারের যেই ছোট ছেলে, এই ছোট ছেলেটাকে এই রবিন ভাই নাকি ইট মেরে মেরে ফেলেছে। আর ওই কবিরাজ তার জিনের মাধ্যম দিয়ে ওই জিন সর্দার তার সাথে কথা বলেছে। তো ওই জিনটা আবার খুবই ভালো। ওই জিনটা জানায় যে সে মূলত একটা বিশেষ কাজে কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে অন্য আর একটা জায়গায় গিয়েছিল এবং এই ছোট ছেলেটাকে আর একটা জিনের কাছে রেখে যায়। সেই জিনটা ছিল আবার মেয়ে জিন, সে দেখাশোনা করার জন্য। সে যখন ফেরত এসেছে শোনা গেল যে মানুষের ইটের আঘাতে তার ছেলে মারা গেছে। তো এই কথা শোনার পর উনি তদন্ত করলেন যে আচ্ছা আমার ছেলেকে যার তত্ত্বাবধানে রেখে গেলাম সে কি করছিল। তো উনি শুনলেন যে তার ছোট ছেলে যখন এখানে খেলছিল তখন ওই যে যেই মেয়ে জিনটা সে আবার আর এক পাশে গিয়েছিল অন্য আর একটা কাজে, আর তখনই এই ধরনের ঘটনাটি ঘটেছে। মূলত হ্যালো বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ানক বাছাইকৃত ঘটনা।
ঘটনাটি ঘটে কালু মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা। উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায় এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হয়। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছেন, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাবো? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালু মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে, মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালু মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছে। তখন কালু মিয়া সাহস করে বলেন যে, ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন, বাচ্চা আমার না, তাই এরকম ভাবে তুই চুপ থাক, এরকম ভাবে ধমক দিয়ে চুপ করাই দেন। আসলে কালু মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতে পারছেন না। দেখুন ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছে। কিছু তো যাওয়ার পর আসলে ভাই তার আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় যমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতে হচ্ছে একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে ওই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নেই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সা কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন। মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালু মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালু মিয়া এখন মানে চিন্তা করছে যে দেখি কি বলবো না বলবো। এখন যাই হোক রাসেল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালু মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। তখন কালু মিয়ার পিছন দিকে তাকায় নাই, তখন বটগাছের কাছে চলে আসলো ব্রিজের পাশে। বটগাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামার পরে বললো যে এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না, যে কোথায় গেল। তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিন্তা করছে ভাই বাচ্চা দুটা কই, তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলেছে। এখন কালো মেয়ে চিন্তা করেছে যে না জানি কোন ফেসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ি যখন কাছাকাছি দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালু মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে। তখন কালু মিয়া চিন্তা করে যে এটা প্যারানরমাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানরমাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানরমাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন, তাই তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। উনি যে কাজটা করলেন
যে জামার পকেটে যে সিগারেট ছিল 2 পিস সিগারেট রাতের বেলা রেখে দিয়েছিলেন আর কি। উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এই দুটো বাচ্চার আঙ্গুল, একটা বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মধ্যে ছিল। হ্যাঁ, ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যায় আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তোমার রিক্সায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিক্সায় যান এবং রিক্সায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিক্সায় যে সিটের উপর বসি সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে, অনেক সময় ঈশ্বরেরা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। রিক্সার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে রক্ত মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে, মাথা দেখা যাচ্ছে। কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে। ওই দুটো বাচ্চাকে এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করে এই সিটের নিচে রেখে দেওয়া হতো। এখন এই দৃশ্য যখন ওরা দেখেন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার সেহেতু পুলিশকে তো অবশ্যই ইনফর্ম করতেই হবে। ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। জি। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান, এবং যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবে, উনি প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। কারণ ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করতে ফিরে আসেনি। কিন্তু পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারেনি। কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারেন এই বাচ্চা, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুটোই সেই বাচ্চা। রাসেল ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যে বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছে, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালু মিয়া এটাকে গোসল দিতে যেতেন। এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরা ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় করান আসছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত 2 জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজটা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি। এগুলো উনি একটু ওনার রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না, আরেক দিকে চলো। আরেক দিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। পুরান ভিটাতে তো থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এই কাজ ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন এটা কালো মিয়া জানে না। তখন ওই 2 জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাতে কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বললো যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। কালু মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিক্সায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে এবং শোয়ার পর দেখেন সে মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে কালু মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে, এবং এরপরে কালু মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। এবং তাকে যখন উদ্ধার করা তখন তার হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করেন কয়েক মাস ধরে।
আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই, কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এজন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটা ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি 1 কথা 2 কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। তো ওরা বলেন। এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালু মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। কি কারণে মারা গেল কিভাবে অনেকে বলেছে হয়তো পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট স্ট্রোক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে গেছে পানির ভিতরে। তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা, আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালু মিয়ার উপর এসে পড়ে। তো কালু মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে চারদিক থেকে, সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে দেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালু মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালু মিয়ার চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে কবিরাজের লাশ কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালু মিয়া মানে মাটিতে পড়ে আছে এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংস ভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালু মিয়া সেও একসময় যেটা কাজটা করতে হয়েছিল ভাই, কারণ কালু মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালু মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি হয়তো না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই, হ্যালো বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরো একটি স্পেশাল ভয়ানক ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পাঠিয়েছিলেন সেই ঘটনাটি ইতোমধ্যে আমরা প্রচার করেছি। এটি ওনার পাঠানো দ্বিতীয় ঘটনা। উনি ওনার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার মামা পেশায় একজন ট্রাক চালক। উনি ঢাকা চিটাগাং হাইওয়েতে ট্রাক চালাতেন। সময়টা 2015 সাল। উনি একদিন ওনার সাথে হেল্পার পাচ্ছিলেন না, হেল্পার কোনো কারণে আসেনি বা অসুস্থ ছিল। তখন উনি চিন্তা করলেন যে একা একা কিভাবে যাবেন, মাল লোড করা আনলোড করা অনেক কাজ রয়েছে, আর একা একা ট্রাক চালানো ঠিক না, পালাক্রমে ট্রাক চালাতে হয়। যখন হেল্পার পাওয়া যাচ্ছিল না তখন মালিকের সাথে যখন উনি যোগাযোগ করেন তখন মালিক নিজেই এই শৈলানা ভাইয়ের মামার সাথে যাওয়ার জন্য রাজি হন। ওনারা রাত 12টার দিকে ট্রাক নিয়ে চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় 2:30টার মতো বাজে তখন কুমিল্লাতে ওনারা ঢুকেছেন। কুমিল্লার একটি জায়গায়, সঙ্গত কারণে ওই জায়গাটির নাম বলা হয়নি, কারণ শৈলানা ভাইয়ের মামা ওই জায়গাটির নাম বলতে নিষেধ করেছেন, কারণ ওনার পরিচিত অনেক ট্রাক চালক ওদিক দিয়ে আসা যাওয়া করেন। যদি তারা এই বিষয়টা শোনেন তাহলে তারা শৈলানা ভাইয়ের মামাকে বলতে পারেন যে আমাদেরকে ভয় দেখাচ্ছেন বা এরকম কিছু একটা।
তো যাই হোক, এই কারণে উনি মূলত এই বিষয়টা হাইড করতে বলেছেন। তো যাই হোক, একটা জায়গায় এসে হঠাৎ করে হয় যেটা, সেটা হলো গাড়ির চাকার যে ডিফারেন্সিয়াল, এটার এক্সেল ভেঙে যায়। আর এই কারণে গাড়ি আর আগাচ্ছিল না। জটিল একটা সমস্যা। এখন এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত কঠিন ছিল, কারণ যেই জায়গায় এসে এই সমস্যাটা হয়েছিল ওই জায়গার আশেপাশে কোনো লোকালয় ছিল না। এখন সমস্যা হয়েছে রাস্তার এমন একটা জায়গায়, ওখান থেকে কিন্তু এই ট্রাকটা ঠেলে লোকালয়ে আনাও সম্ভব না। তখন যে কাজটি করা হয় সেটা হলো পুলিশকে ফোন করা হয়। হাইওয়ে পুলিশ এসে রেকর্ড দিয়ে ওই ট্রাকটি একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। যেই জায়গাটাতে নিয়ে যায় সেই জায়গাটা আবার একদম শুনশান নীরবতা ছিল। আর যেই জায়গাতে নিয়েছে রাস্তারই পাশে একটা জায়গায়, এটা মনে হচ্ছে যে মাটি ফেলে উঁচু করা হয়েছে এমন একটা জায়গায়, আশেপাশের লোকজন নাই। আর মালিকও বলেছিলেন যে এখানেই থাক। পুলিশরা চেয়েছিলেন যে সেটা যদি থানায় নিয়ে যাওয়া যায় ওখান থেকে মেরামত করতে, আর থানায় নিয়ে গিয়ে একটা জটিলতাও তো আছে। এই কারণে মালিক বলেছিলেন যে এটা এই জায়গাতেই থাক, উনি এটা মিস্ত্রি লাগিয়ে মেরামত করে নেবেন। তো পুলিশকে একটা নির্দিষ্ট ফি দিতে হয়, রেকার ফি। এই রেকার ফি সরকারি একটা ফি, এটা দেওয়ার পর পুলিশ চলে যান তাদের ডিউটি করতে অন্য জায়গায়। এখন মালিক চিন্তা করেন, যদি এই লোকাল কোনো ড্রাইভারকে বা লোকাল কোনো মিস্ত্রিকে আনা হয়, তাদেরকে তো চেনেন না, আর পরিচিত যদি মিস্ত্রি দিয়ে সারানো হয় যারা আগেও সেরেছে বা মেরামত করেছে ট্রাকটা, তাদের ট্রাকের কোন জায়গায় কি আছে, কি সমস্যা তারা জানে, আর খরচও কম লাগবে। এই কারণে উনি কুমিল্লার কোনো মিস্ত্রি দিয়ে সারাতে চাচ্ছিলেন না। তখন এই সোহেল রানা মামাকে বলেন যে উনি এই রাত্রেই ঢাকায় চলে যাবেন, ঢাকায় গিয়ে পরের দিন উনি মিস্ত্রি নিয়ে আসবেন এবং কি কি সমস্যা হয়েছে, কি কি যন্ত্রাংশ লাগতে পারে, সম্ভাব্য সব যন্ত্রাংশ নিয়ে উনি আসবেন। তো এই চিন্তা করে ওনারা চলে যান, উনি মালিক চলে যান ঢাকার উদ্দেশ্যে। রাস্তার অপোজিট পাশ থেকে একটা বাস ধরিয়ে দেওয়া হয়, উনি চলে আসেন ঢাকাতে। এখন এই সোহেল রানা ভাইয়ের মামা উনি গাড়ির মধ্যেই ওই রাত কাটিয়ে দেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। পরদিন সকালবেলা ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পার হয়ে লোকালয় পড়ে, সেখানে দোকানপাট আছে, সেখান থেকে ওই কিছু শুকনো খাবার কিনে আনেন। কখন মালিক আসবে তার অপেক্ষায় থাকেন। মালিকের কিন্তু সকাল 11টা 12টা বা দুপুরের মধ্যে চলে আসার কথা। তো উনি মালিককে যখন সকালে ফোন দিয়েছিলেন তখন মালিক বলছিল যে উনি মিস্ত্রি পেয়েছেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো উনি সাথে নিয়ে আসবেন এবং সেই কেনাকাটা করছেন, কিন্তু অনেক প্রয়োজনীয় যন্ত্রাংশ উনি পাচ্ছেন না। সন্ধ্যার দিকে মালিক ফোন করে জানায় যে তিনি সকল যন্ত্রাংশ পেয়েছেন, কিন্তু উনি আগামীকাল সকালের আগে আসতে পারবেন না। এই কারণে সোহেল রানা ভাইয়ের মামা যেখানে আছে ওইখানেই ট্রাক নিয়ে থাকতে বলেন। সোহেল রানা ভাইয়ের মামা উনি তো আসলে ওইরকম প্রিপারেশন নিয়ে ওখানে আসেন নাই, খাবার দাবারের একটা ব্যাপার ছিল, বিভিন্ন সমস্যা আছে। এই কারণে উনি বিরক্তও হন, কিন্তু কি করা, ট্রাক রেখে তো চলে যাওয়া যায় না। এমন একটা নির্জন জায়গায় চোর ডাকাতের ভয় আছে, ট্রাকের অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা আছে। এই কারণে উনি ট্রাক রেখে তো কোথাও যেতেও পারছেন না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, উনি ট্রাকের মধ্যেই ছিলেন। ট্রাকের যে সামনের যে উইন্ডশিট রয়েছে এবং পাশের যে জানালাগুলো আছে ওগুলা বন্ধ করে দিয়ে একটু কাপড় টানিয়ে দেন, তারপর ওর মধ্যে উনি শুয়ে পড়েন।
রাত আনুমানিক 1:30 কি 2টো বাজে। হঠাৎ করে মনে হলো একটা বাচ্চার কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসছে, খুব মৃদু এবং চাপা কান্নার আওয়াজ। ওনার কাছে মনে হলো কান্নার আওয়াজ কোত্থেকে আসে, বাইরে নিশ্চয়ই হবে, কিন্তু উনি ফিল করছিলেন এই কান্নার আওয়াজটা এত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে এবং এটাও মনে হচ্ছে ওনার কানের কাছে মুখ লাগিয়ে কেউ কান্নাকাটি করছে, কিন্তু শব্দটা কিন্তু আস্তে, কিন্তু এতটা তীক্ষ্ণ যে ওনার মাথা ধরে যাচ্ছিল। একটা পর্যায়ে উনি ঘুম থেকে উঠে পড়েন, চিন্তা করেন কান্নার আওয়াজ কোত্থেকে আসে। এই চিন্তা করে উনি গাড়ির যে দরজা এটা খুলে নিচে নামেন। নিচে নামার পরে উনি দেখতে পান যে ওনার ট্রাক থেকে 15-20 হাত দূরে একটা বাচ্চা কান্নাকাটি করছে। উনি এটা দেখে খুব অবাক হন এই কারণে যে মনে হচ্ছিল ওনার একদম কানের কাছে মুখ লাগিয়ে কান্নাকাটি করছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে যে বাচ্চাটি কান্নাকাটি করছে সে গাড়ি থেকে 15-20 হাত দূরে। তাহলে 15-20 হাত দূর থেকে কান্না করা বাচ্চার শব্দ তার কানের এত কাছে কিভাবে এলো? গাড়ির দরজা লক থাকলে কিন্তু বাইরের এরকম শব্দ সচরাচর কানের কাছে আসে না, আর উনি খুব ভালোভাবে লক করেছিলেন। এদিকে সোহেল রানা ভাইয়ের মামা চিন্তা করলেন যে বাচ্চাটি হয়তোবা পথ ভুল করে এখানে চলে এসেছে, যেহেতু লোকালয় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, এই জন্য কান্নাকাটি করছে। তো উনি ওই বাচ্চাটির কাছে যান, কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে ও বাবু, তোমার বাসা কোথায়? তুমি এখানে আসছো কেন? কান্না করছো কেন? ওই বাচ্চা কান্না থামিয়ে দেয় যখনই সোহেল রানা ভাইয়ের মামা তার সাথে কথা বলা শুরু করেছে, কিন্তু ওই বাচ্চা কোনো উত্তর দেয় না। ওই বাচ্চার সাথে উনি কথা বলছেন কিন্তু বাচ্চা কোনো উত্তর দেয় না, বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার বয়স ছিল 5 থেকে 6 বছরের মতো, আর সে ছিল কুচকুচে কালো। ওই সময় যে চাঁদের আলো যতটুকু ছিল সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, বেশ ছিপছিপে গরম, এবং ওই বাচ্চার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। আর যখন সোহেল রানা ভাইয়ের মামা এটা লক্ষ্য করলেন, হঠাৎ করে তার চোখ গেল ওখান থেকে একটু দূরে, মানে এটা বোঝা যায়, চাঁদের আলোতে বোঝা যায় সেই জায়গাটা এখানে ঝোপ জঙ্গলের মতো আছে। ওনার কাছে মনে হলো ওইখানে আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ঠিক এইটার মতোই। তবে এটাকে উনি ওনার দৃষ্টিভ্রম ভাবলেন, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে এসেছেন, দূরে রাতের বেলা চাঁদের আলোতে কোনো লতা পাতা কেউ কিন্তু মানুষের অবয়ব বলে মনে হলেও হতে পারে, এবং হওয়াটাই স্বাভাবিক। উনি এটাই ভেবেছেন। উনি চিন্তা করে যে বাচ্চাটাকে একা একা এখানে রাখবো, এই রাতের বেলা কোথায় গিয়ে দিয়ে আসবো। তখন ওই বাচ্চাটাকে বলেন যে বাবু, তুমি আমার সাথে আসো, আমার গাড়িতে ঘুমাও, আশেপাশে তো ঠান্ডা বাতাস বইছে, যেহেতু ফাঁকা জায়গা, আমার এখানে কাপড় চোপড় আছে, তুমি এটা গায়ে দিয়ে ঘুমাও, সকালবেলা তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। এই কথা বলে ওই বাচ্চার হাত ধরে টানতে থাকেন। বাচ্চাটা উঠে দাঁড়ায় এবং তার সাথে আসতে থাকে। কান্না থামিয়ে দিয়েছে বাচ্চা, আর কোনো শব্দও করছে না, কান্নাকাটিও করছে না, কোনো কথাও বলছে না। হঠাৎ করে সোহেল রানা ভাইয়ের মামা ফিল করেন এই বাচ্চার হাত খুবই ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। অনেক সময় প্রচন্ড শীতে আমরা জানালার কাঁচে যদি হাত দেই, বাইরের যে জানালাগুলো থাকে ওই কাঁচ যেমন খুব ঠান্ডা হয়ে থাকে, ঠিক তো ওই রকমের ঠান্ডা। তখন
শৈলেন্দ্রনাথের মামা চিন্তা করেন যে এতক্ষণ তো ঠান্ডার মধ্যে ছিল, আশেপাশে ঠান্ডা বাতাস বইছে, যদিও তখন শীতকাল ছিল না, তবে ফাঁকা জায়গা হয় বেশ ঠান্ডা ছিল, তো ওই কারণে হয়তো বা শরীর ঠান্ডা। তাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে গাড়ি থেকে মোটামুটি 5-6 হাত দূরে আছে। হঠাৎ করে মনে হলো যে শৈলেন্দ্রনাথের মামা আর আগাতে পারছেন না, উনি থেমে গিয়েছেন। তো উনি থেমে যাওয়ার কারণ কি, উনি যেই বাচ্চার হাত ধরে টেনে নিয়ে আসছিলেন, উনি খেয়াল করেন ওই বাচ্চাটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আর ভেতরে আসছে না, মানে এগিয়ে যাচ্ছে না গাড়ির দিকে। তখন উনি বাচ্চাটার হাত ধরে টানছেন, যে বাবু আসো, ভেতরে আসো, এখানে এসে ঘুমাও, এভাবে রাতের বেলা তো বাইরে থাকা ঠিক না। উনি এই যে টানছেন, ওই বাচ্চাকে এক চুলও নড়াতে পারছেন না। আর উনি এটাও খেয়াল করেন যে এই বাচ্চার চেহারাটা মনে হচ্ছে আরো বেশি অস্বাভাবিক মনে হচ্ছে। কারণ হলো ওনার গাড়ির মধ্যে যে ছোট্ট লাইট থাকে, সে লাইট জ্বালানো ছিল, ওই লাইটের আলোটা কিছুটা ওই বাচ্চার চেহারা এসে পড়েছিল। তখন উনি বাচ্চার যে চেহারাটা দেখতে পান, চেহারাটা খুবই বিভৎস, অনেকটা পুড়ে যাওয়া কোনো চেহারার মতো, আর চোখগুলো অনেক বড় বড়। কোনো বাচ্চা মানুষের চোখ এত বড় বড় হয় না। উনি এই দৃশ্য দেখার পর বেশ ভয় পান। আর উনি যেই বাচ্চার হাতটা ধরে রেখেছিলেন, তারপরও চিন্তা করেছেন যে আমি হয়তো অন্ধকারে ভুল দেখছি। তারপরে যখন ওই বাচ্চার হাত ধরে আরো একবার টানার চেষ্টা করেন, তখন হাতটা ছুটে যায়। ছুটে যায় বলতে ওই বাচ্চার হাতটা তার হাত থেকে ছুটে যায়, এবং ছুটে গিয়ে উনি ট্রাকের দিকে হুমড়ি খেয়ে পড়েন। উনি এরপরে দেখতে পান ওই বাচ্চার অবয়বটা মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে, এবং বাচ্চাটা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি যে বিভৎস কান্না! এটা কানের একদম ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করে। কোনো মানুষ এভাবে কান্নাকাটি করতে পারে না। উনি ভয় পেয়ে গাড়ির মধ্যে ঢুকে দরজা লক করে দেন। আবার জানালার পাশে এবং সামনে কাপড়গুলো ঠিকঠাক আছে কিনা, সরে গিয়েছে কিনা এটা দেখে উনি গাড়ির মধ্যে শুয়ে পড়েন এবং আল্লাহর নাম নিতে থাকেন। ওদিকে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু একটা ওনার গাড়ির চারদিকে হেঁটে বেড়াচ্ছে এবং কান্নাকাটি করছে। আর এই কান্নাটা আস্তে আস্তে মনে হচ্ছে ওনার মাথায় হাতুড়ির বাড়ির মতো এসে লাগছে। উনি এভাবে কতক্ষণ ছিলেন জানেন না। ওনাকে উদ্ধার করা হয় পরদিন সকালবেলা 11টার দিকে। এই গাড়ির মালিক মিস্ত্রি নিয়ে এসেছেন। উনি এসে দেখেছেন যে গাড়ির জানালা এবং আশেপাশে পর্দা দেয়া। উনি এই শৈলেন্দ্র ভাইয়ের মামাকে ফোন করেছেন। তার কাছে মনে হলো যে ফোনটা গাড়ির ভেতরেই আছে, বাজছে। তো উনি ভেবেছেন হয়তো বা ফোনটা রেখে আশেপাশে গিয়েছে নাস্তা টাস্তা করতে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় যখন আসে না, এবং তারা নিশ্চিত হয় যে এই শৈলেন্দ্র ভাইয়ের মামা গাড়ির ভেতরেই আছেন। চিন্তা করে কোনো বিপদ আপদ হলো না তো, ডাকাডাকি শুরু করেন, তাতেও যখন কাজ হয় না, সব চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলেন, তখন জানালার একটা কাঁচ ভেঙে গাড়ির লক খুলে তাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল। কারণ ওই গাড়ির এক্সট্রা চাবি আবার ওই সময় তার কাছে ছিল না, মানে মালিকের কাছে ছিল না, যার কারণে দরজাটা খুলতে পারেননি উনি। যখন শৈলেন্দ্র ভাইয়ের মামাকে উদ্ধার করা হয়, তখন দেখেন শৈলেন্দ্র ভাইয়ের মামার শরীরটা অনেকটা নীলাভ আকার ধারণ করছে, মানে নীল নীল হয়ে গেছে, এবং শরীরে প্রচন্ড জ্বর, উনি কথা বলতে পারছেন না। এরপর ওইখান থেকে দ্রুত তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত বাড়িতে পাঠানো হয়। বাড়িতে পাঠানোর পর হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করার পর দেখা যাচ্ছে উনি শুধু আবল তাবল বলছেন, এলোমেলো কথাবার্তা বলছেন, এবং কাউকে উনি চিনতে পারছেন না। উনি কিছুটা সুস্থ হওয়ার পর
ওনাকে একজন হুজুর দেখানো হয়। হুজুর টানা ঝাড়ফুঁক করতে থাকেন এবং রুকিয়া করতে থাকেন। 1 মাস 23 দিন পর উনি স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন এবং সকলকে চিনতে পারেন। তখনই মূলত এই রাতে ঘটে যাওয়া ঘটনাটা উনি সকলকে অবহিত করেন যে কি হয়েছিল। এরপরে মামার শরীর সুস্থ হয়ে যায়, যদিও ওদিকে যেটা হয় যে মামা পরবর্তীতে ওইটি যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ট্রাক নিয়ে আবার ওই দিক দিয়ে যাওয়ার সময় ট্রাকটা থামিয়ে, আশেপাশে তো আসলে ওরকম লোকজন নাই, কিন্তু দিনের বেলা তো কিছু লোক আশেপাশে কাজ করছিল, মানে লোকালয় আরেকটু দূরে থাকলেও লোক কাজ করছিল। তো তাদেরকে ওই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে কিছুদিন আগে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে, কারণ কি? তখন ওখানকার একজন লোক বলেছিল যে এই জায়গায় একটা পুকুর ছিল, এই পুকুরে মাছ চাষ করত একটা যুবক। একবার কি হলো, একটা বাঘ প্রতিবন্ধী ছেলে এই পুকুরের পানিতে পড়ে মারা যায়। 3-4 দিন পর ডেড বডিটা ভেসে ওঠে, খুব বিভৎস অবস্থায় পাওয়া যায়। তো এরপরেই নাকি ওই ছেলেটাকে রাতের বেলায় আশেপাশে দেখা যেত। তারপরে এখানে মাছ চাষটা বন্ধ হয়ে যায় আর এই জায়গাটা ভরে ফেলা হয়, মানে মাটি ফেলে ভরে ফেলা হয়, এখানে দোকান টোকান দেয়া হবে আর কি। তো লোকালয় থেকে তো আসলে এই জায়গাটা অনেক দূরে, দোকান দিলে চলবে না, মানুষজনের আসা যাওয়া কম, এই কারণে এই জায়গাটা এভাবে পড়ে আছে। হয়তো বা পরবর্তীতে সেখানে দোকান টোকান হয়ে যাবে। তো এই ছিল ব্যাপারটা যে কেন এই সোহেল নামের মামা ওইখানে এই জিনিসটা দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে হাইওয়ের আশেপাশে কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাতের বেলা একা একা থাকলে ভয় তো লাগবেই। কোনো ভয়ের ব্যাপার উপস্থিত না হলেও কিন্তু ভয় লাগবে। আর যদি সেখানে সত্যি সত্যি কোনো ভয়ের জিনিস থাকে তাহলে তো কথাই নেই। হ্যালো বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ানক স্পেশাল ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাকে বলেছেন উনি একেবারেই নিরক্ষর। জি। তো ওনার কাছ থেকে আমি যতটুকু শুনে বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে সময়টা ঠিক করেছি আর কি। হুম। তো ঘটনাটি চলে যায়, সেটা হচ্ছে ওই সময় ছিল শীতকালে ওই আইসিএস অফিসার উনি রাতের বেলা যখন বাসায় কোয়ার্টারে অবস্থান করছিলেন, তখন হঠাৎ করে ওনার এক অফিসার এসে ওনাকে খবর দিল, স্যার একটা মার্ডার হয়েছে, এই লাশটি আমরা ধরতে পারছি না, আপনি একটু যেতে হবে, খুবই একটু মানে অন্য ধরনের একটা মার্ডার, আমরাও বুঝতে পারছি না, আপনি একটু চলেন। তো উনি গেলেন, সেখানে গেলেন। তো উনি ওখানে যাওয়ার পর পুলিশদের যে কাজ, যে কোথাও মার্ডার বা ক্রাইম হলে ওনারা ওই জায়গাটা চারদিক থেকে একটু রেকি করেন যে, এবং দেখেন যে আসলে মানে ক্রাইম সিন গুলো কি আছে আশেপাশে, ওগুলো একটু রেকর্ড করেন, পরবর্তীতে মামলার তদন্তে যাতে সেগুলো কাজে লাগে। তো উনি বেশ মানে তার বাসার চারদিকে ঘুরে তেমন কোনো চিহ্ন পেলেন না, শুধু একটা চিহ্ন উনি পেয়েছেন, ওই মার্ডার যে রুমে হয়েছে ওই রুমের জানালার একটা পার্ট শুধু খোলা ছিল, একটা পাল্লা খোলা, একটা পাল্লা খোলা ছিল। Right. আর খুব সবকিছু মনোযোগ দিয়ে বন্ধ, শুনুন, খুব মজার ঘটনা এটা। এবং দরজাও ভিতর থেকে লাগানো। তো উনি ওখানে যাওয়ার পর দরজা বললেন, দরজাটা ভাঙতে বললেন। তো ওনার যারা কনস্টেবল বা যারা ছিলেন তারা দরজাটা ভাঙলেন। ঢোকার পরে ওখানে যেটা দেখা গেল যে লাশটি, মজার বিষয় মানে অদ্ভুত ব্যাপার, ওই লাশে মানে একটা ফুটবল যদি চুপসে যায় ঠিক যেরকম হয় যে বাতাস বের হয়ে গেলে, যে ওই লাশের মনে হচ্ছে ভিতর থেকে মানে বাতাস চুপসে গেছে। মানে উনি হাত দিয়ে দেখলেন ওই লাশের শরীরে বিন্দু মাত্র কোনো হাড় ছিল না, শরীরে সবকিছু আছে, হার নাই। একটি হাড়ও নেই। ওই লাশের শরীরে কোথাও কোনো ক্ষত ছিল না, আচ্ছা, কোনো ক্ষত নাই, তাহলে ওনার শরীরে হাড়গুলো কোথায় গেল? এটা বিস্ময়কর ব্যাপার ছিল। অবশ্যই, অবশ্যই। এবং ওই সময় তো এত ফরেনসিক ব্যবস্থাও ছিল না সেই ওই সময়, এবং নীলফামারীর ওদিক তো এমনিতে এখনো তো অনেক মানে রিমোট কর্নার। Right.
তো তখন ওটা সনাতন ধর্মাবলম্বী ছিলেন ওই পরিবার, তাকে পুলিশের অনুমতি নিয়ে তাকে দাহ করা হয় আর কি। তো এই ঘটনার ঠিক অল্প কিছুদিন পরে, মানে 1 মাসও না হবে, 1 মাস এরকম সামথিং এরকম সময় হবে, হঠাৎ ওই রাতের বেলা মানে আবার ওই আইসিএস অফিসারের বাসায় এসে কিছু অফিসার বলছে যে স্যার একটু যেতে হবে, একটা মার্ডার হয়েছে, আপনাকে একটু যেতে হবে, এটা ধরা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, একটু অন্যরকম মার্ডার, আপনি একটু চলেন। তো উনি গেলেন। উনি যাওয়ার পরে দেখলেন, যখন ওই জায়গাটা রেকি করছিলেন, তো উনি দেখলেন ঠিক সেম ঘটনা, কোনো মানে ক্রাইম সিন নাই, কিন্তু জানালার একটা পার্ট খোলা, একদম। জানালার একটা পার্ট খোলা, এবং জানালার কোথাও ভাঙা নাই। ওদিক দিয়ে লোক যে ঢুকবে বা বের হবে এরকম কোনো উপায় নাই। ব্যবস্থাও নাই। তো উনি, এবং ওই দরজাটা ভিতর থেকে লাগানো, মানে যিনি ঘুমিয়েছিলেন ওখানে দরজা থেকে ভিতর থেকে লক করে ঘুমিয়েছিলেন। তো উনি ওনার কনস্টেবলদেরকে বললেন দরজা ভাঙতে। দরজা ভাঙার পরে ভিতরে গিয়ে উনি দেখলেন যে গতবার যে মার্ডারটা হয়েছিল এইটার আবার তার ঠিক উল্টোটা। এই লাশটির মানে মাথা থেকে পা পর্যন্ত মানে কোনো মাংস নেই, শরীরের মানে একটি মানে মাংস টুকরো ওখানে সেখানে নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং হাড়ের সঙ্গে কিছু রক্ত লেগে আছে। তো উনি এই দৃশ্যটা দেখে, ওনার কাছে যে ম্যাগনিফাইং গ্লাসটা ছিল, তখন উনি ওখানে একটু মানে দেখছিলেন যে আসলে কি হয়েছে সেখানে। তো উনি ওখানে খেয়াল করেছিলেন এবং রেকর্ড করেছিলেন ওখানে, যে ওখানে উনি অদ্ভুত ধরনের মানে আধা চওড়া মানে আধা চওড়া জিহ্বা, আমাদের যে জিহ্বা মানে এই যে আধা চওড়া একটা জিহ্বার মানে নিদর্শন উনি ওখানে পেয়েছেন। তো উনি এতটুকুই শুধু ওখানে লিখতে পেরেছিলেন ওনার রেকর্ড বইতে, আর কিছু লিখতে পারেন নাই, আর কোনো মানে সিন উনি ওখানে পান নাই। তো এইটা একটা মার্ডার হলো, কিন্তু আসলে এটা কে করছে, কোথা থেকে আসলো, কিভাবে গেল, জানালার ভিতর দিয়ে কিভাবে আসলো, কিভাবে, একটা মানুষের ওই জানালার ভিতর দিয়ে ঢোকা সম্ভব নয়। জি। তো যাই হোক, এটাও একটা আনসলভ স্টোরি হয়ে গেল। তো এই ঘটনার আর অল্প কিছুদিন পর উনি ওনার বাসায় শুয়েছিলেন। শুয়ে থাকার পর হঠাৎ রাতের বেলা, ওই সময় শীতকাল ছিল, রাতের বেলা উনি খেয়াল করছিলেন মানে একটু কানে আওয়াজ আসলো। ওনার যে 12-13 বছর বয়সে একটা মেয়ে ছিল, তার পাশের রুমে, তার রুম থেকে মানে কিছু একটা খাওয়ার আওয়াজ আসছে, মনে হচ্ছে মটমট করে কিছু খাচ্ছে, এই টাইপের কিছু একটা খাওয়ার আওয়াজ। তো উনি চিন্তা করলেন যে উনার মেয়ে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করেছেই, যদি তার রাত্রে ক্ষুধা লাগে তার মাকে ডাকবে এবং বলবে যে আমার ক্ষুধা বলবে। পেয়েছে। তখন তো এত ইলেকট্রিসিটি ছিল না, অবশ্য অন্ধকার ছিল ঘর, তো বলবে, আলো জ্বালাবে, সবাই মানে তারা তো ঘুম ভেঙে যাবে। তো উনি চিন্তা করলেন আসলে ঘটনা কি, একটু দেখি। উনি মানে অত কিছু চিন্তা না করেই উনি ওনার মেয়ের রুমের কাছে গেলেন। মেয়ের রুমের দরজা খোলাই ছিল। উনি দরজাটা খুলেই হঠাৎ করে দেখলেন যে ওনার মেয়ের রুমের জানালার একটা পার্ট খোলা, এবং সেই সাথে আরো খেয়াল করলেন মোটা বেটে আকৃতির কি যেন একটা জিনিস ওনার মেয়ের পাশে বসে আছে। আচ্ছা। তো উনি চিন্তা করলেন যে, এবং ওইটা কি যেন খাচ্ছে ওখানে বসে। তখন উনি চিন্তা করলেন এটা নিশ্চয়ই অন্য কিছু হবে, যেহেতু পুলিশের লোক, উনি অনেক কিছু চিন্তা করেছেন। উনি সাথে সাথে ওখান থেকে চলে যান, গিয়ে ওনার রিভলভারটা নিয়ে আসেন। উনি রিভলভারটা নিয়ে আসার পরেই ওই দরজা দুটো সজোরে ধাক্কা যখনই দিয়েছেন, তখনই ওই উনার লাইফে প্রথম ওই জিনিসটার মুখোমুখি উনি হয়েছেন। তখনই মাথা ঘুরিয়ে ওই প্রাণীটি উনার দিকে তাকায়। তো উনি উনার বর্ণনায় যেভাবে বলেছিলেন উনার ওই সময়, যে মানে ওই প্রাণীটির চোখ ছিল বড় টেনিস বলের মতো লাল টকটকে। ওনার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে
উনি তো খুবই ভয় পান এবং ভয় পাওয়ার সাথে সাথে উনি ওনার রিভলভার দিয়ে ওকে একটা ফায়ার করেন। ফায়ার করার সময় উনি দেখলেন ওই প্রাণীটি এত মোটা, মুহূর্তের মধ্যে জানালা দিয়ে বেরো চলে গেল অদৃশ্য হয়ে। তারপর উনি ওনার ফায়ারের শব্দ শুনে ওনার স্ত্রী আসেন এবং ওনার আলো জ্বালিয়ে যেটা দেখতে পান আসলে খুবই একটা মর্মান্তিক দৃশ্য। ওনার মেয়ের পা থেকে কোমর পর্যন্ত অলরেডি ওই প্রাণীটি খেয়ে ফেলেছে। আচ্ছা, ওই দৃশ্যটি দেখে ওনার স্ত্রী তখনই ফিট হয়ে যান। পরবর্তীতে উনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন, একটা পাগল বলতে যেটা বোঝায়, ওনার স্ত্রী পাগল হয়ে যান। তাকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। পরে উনিও চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার ওনাকে রেখে দিয়েছিলেন। উনি ওখানে কিছুদিন কাজ করেছিলেন। উনি একদিন হঠাৎ ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সকালে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে ওখানে বেশ একটা পুরাতন অনেক বড় একটা কদম গাছ ছিল। আমরা তো জানি কদম গাছের ডালগুলো কিন্তু মাথার দিকে থাকে, নিচের দিকে ডাল আসলে থাকে না। জি। এবং ডালগুলো কদম গাছের খুব নরম হয়। সবাই গিয়ে দেখলো একটা কদম গাছের ডালের সঙ্গে উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কদম গাছটি এত বড় এবং ওনার পুলিশ বাহিনীর সবাই জানতেন উনি গাছে উঠতে জানেন না। উনি কিভাবে এত বড় গাছে উঠলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, কোন লোক ওনাকে, উনি অনেক উচ্চ লম্বা ছিলেন, একটা মানুষকে এইভাবে ধরে কদম গাছে উঠানো সম্ভব নয়। উনি তাহলে কে তাকে উঠিয়েছে? এবং কদম গাছের ডালটা অনেক নরম, কিন্তু উনার এত বড় একটা দেহ ওখানে ঝুলছে, ডালটা ভেঙে পড়ছে না। যাই হোক, নিচ থেকে সবাই চিন্তা করলেন এবং একটা লোককে ওখানে লাশটা নামানোর জন্য উঠানো হলো। ওই লোকটি যখনই ওই কদম গাছের ওই ডালের কাছে উঠে ওই ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ডালটি ভেঙে ওই লাশ সহ নিচে পড়ে গেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে। এবং উনি তো ওখানে মারা যান। ওনাকে নীলফামারীতেই খ্রিস্টান ধর্মে যেভাবে আছে ওনাকে ওখানে দাফন করা হয়। মজার বিষয় রাসেল ভাই, ওই যে ওনার গলায় যে দড়িটা ছিল, পুলিশ বাহিনী যারা ওখানে ছিল সবাই বলেছে এই দড়িটা ওনার, এই ধরনের দড়ি ওনার আগে কখনো দেখেন নাই। এবং ওনার লাশ নামানোর পরে ওই দড়িটা যখন ওনারা থানায় রেখে দিয়েছিলেন, তার পরবর্তীতে গিয়ে ওই দড়িটার খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এই দড়িটা খুঁজে পাওয়া যায়নি। এই যে ঘটনাটি ওনার সাথে ঘটে যাওয়া, আর ওই ধরনের মার্ডার পরবর্তীতে আর ওখানে হয়নি। এখানে আরেকটা ব্যাপার রসুল ভাই, 3টা রাত্রে যখন মার্ডার হলো ওনার মেয়ে সহ, এই 3টা রাত্রেই ছিল পূর্ণিমার রাতে 3টা মার্ডার হয়েছে। একদম তিনটাতেই পূর্ণিমা রাত ছিল। কিন্তু এই ধরনের অদ্ভুত রকমের মার্ডার ওনার মৃত্যুর পরে আর কখনো ওখানে হয়েছে বলে শোনা যায়নি। রাসেল ভাই, এই ঘটনাটি যিনি আমাকে বলেছেন, আমি এই টাইপের একটা ইংলিশ মুভি দেখেছিলাম। আমি মনে করেছিলাম হয়তো বা এই টাইপের কিছু কপি করে বলেছে কিনা, কিন্তু যিনি আমাকে বলেছেন উনি এতটাই নিরক্ষর, উনি মনে হয় জীবনে কখনো টেলিভিশনই দেখেননি। মুভি দেখা তো অনেক দূরের কথা, উনি কখনো টেলিভিশনই দেখেননি। তখন আমার বিষয়টা আমার কাছে গ্রহণযোগ্যতা পেল যে হ্যাঁ, এটা আসলে একটা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। ধন্যবাদ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। তো রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা সিলেটের জকিগঞ্জের একটি ঘটনা। আমি সিলেটে যখন ক্লাস নিতে গিয়েছিলাম, তো ওখানে আমি একজনের কাছ থেকে এই ঘটনাটি শেয়ার করেছিলাম। তো ওর আপন চাচাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং সে নিজেও সেটি দেখেছে। আমাকে যেটা বলেছিল সে নিজেও এটি দেখেছে। আচ্ছা, তো ঘটনাটি সেটা হচ্ছে, ওর যে চাচাতো ভাই, উনি সরাসরি কোনো ব্ল্যাক ম্যাজিক করতেন না, তবে যারা ব্ল্যাক ম্যাজিক করতেন তাদেরকে উনি সহযোগিতা করতেন। কারণ দেখা যাচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করেন অনেক সময় অনেক জিনিস বলে যে তুমি এটা শ্মশানে রেখে আসবা, এটা গোরস্থানে রেখে আসবে, এটা এখানে, ওটা ওখানে, এটা করবা। তো উনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজগুলো উনি করতেন। তো এটা ওনার পরিবার থেকে অনেকবার বলা হয়েছিল এই কাজগুলো না করতে, কিন্তু আসলে টাকার লোভে উনি আসলে এটা ছাড়তে পারেননি। এবং উনি অনেক সাহসী ছিলেন এবং টাকাও নিশ্চয়ই এসছে অনেক। হ্যাঁ, অনেক টাকা উনি ইনকাম করেছেন, কিন্তু টাকাগুলো আসলে কেন জানি এগুলো রাখতে পারেননি, এগুলো থাকে না আসলে এই ধরনের টাকাগুলো। যাই হোক, তো উনি প্রথম ওনার একটি ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে
যে ওনাকে একবার বলা হলো একটি মন্দিরে গিয়ে মন্দিরের মূর্তির সঙ্গে একটি তাবিজ জাতীয় কিছু ঝুলিয়ে রেখে আসতে। তো উনি সেখানে গেলেন, মানে বলা ছিল যে সেটা অবশ্যই আমাবস্যার রাত হতে হবে এবং একা যেতে হবে। তো উনি আমাবস্যার রাতে একাই গেলেন মন্দিরের, মানে মন্দিরটা ছিল মানে একেবারে গ্রাম এলাকায় মন্দিরটা ছিল, আর মন্দিরের বাইরে একটা লোহার গেটও ছিল। তো উনি গেটটা খোলা ছিল মোটামুটি, উনি গেটটা খুলে ভিতরে ঢুকলেন। ঠিক যথারীতি উনি ঠিক ওনার যে কাজটা মন্দিরের বই মূর্তির গলার সঙ্গে ওই তাবিজ জাতীয় যে জিনিসটা ওটা রেখে যেই না মানে পেছন দিকে ঘুরেছেন, হঠাৎ উনি ফিল করলেন যে শক্ত দুটো হাত ওনার কাঁধের উপরে রাখলো, মানে হাত দুটো ওনার কাঁধের উপরে কে যেন রেখেছে আচ্ছা, এবং ওনার কাঁধটা চেপে ধরেছে। উনি আর পিছন দিকে ঘুরে তাকালেন না, উনি মানে প্রচন্ড মানে শক্তি দিয়ে ওখান থেকে ছুটে দৌড় দিলেন। কিন্তু দৌড় দেওয়ার উনি যখন আগাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন মন্দিরের ওই গেটটি ক্যাচ ক্যাচ শব্দে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়েও গেল। উনি অনেক সাহসী ছিলেন, উনি ওই গেটের মানে টপকিয়েই উনি ওখান থেকে বাড়িতে চলে আসেন। এটা রাসেল ভাই একটা। আর একটা ঘটনা, সেটা হচ্ছে উনি এই টাইপের আর একটা কাজ করার জন্য যখন ওনার যিনি গুরু, ওই যার কাছ থেকে উনি এই সমস্ত শিক্ষা নিয়েছেন যে এইটা একটা কাজ করতে হবে, যে উনি এই কাজের দায়িত্ব দেন, উনি একদিন বললেন তোমাকে শ্মশানে যেতে হবে, তুমি আজকে মানে এই কাজগুলো অধিকাংশ আমাবস্যা রাত্রি করা হতো আর কি, তোমাকে আজকে শ্মশানে যেতে হবে। তুমি আজকে শ্মশানে যাওয়ার পর দেখবা যে 4টি লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে, তোমাকে এই 4টি পেরেক আমি দিলাম, তুমি লাশের মাথার উপর থেকে কাপড়টি সরিয়ে ওই পেরেককে ওর মুখের মধ্যে দিয়ে আসবা। মুখের মধ্যে পেরেক দিবে? কিভাবে দিব, এটা কি সম্ভব? বললো যে তুমি মুখের উপর থেকে কাপড় সরানো মাত্র এই লাশটা চোখ খুলে এমনিতেই হা করবে এবং ওর মুখের ভিতর দেওয়ার সাথে সাথে তুমি দেখবে যে ও নিজে এটা গিলে ফেলছে। তুমি বলে এটা কিভাবে সম্ভব? বলে না, তুমি এটা এইভাবেই সম্ভব, তুমি ভয় পেও না, তুমি যাও। তো সত্যি উনি গেলেন এবং উনি যাওয়ার আগে প্রশ্ন করলেন যে 4টা লাশ, 4টা লাশের সাথে আত্মীয় স্বজন থাকবে, তারা লাশটা পুরাতে এসেছেন শ্মশানে। বলে না, ওখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, তুমি এই 4টা লাশই শুধু দেখবা, আর কোনো কিছুই দেখবা না। সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন সত্যি 4টা লাশ শোয়ানো। তো সাহস করে প্রথম লাশের উপর থেকে কাপড়টি সরালেন, দেখলো মানুষের লাশ, মানুষের মতো, এমন বিভৎস কিছু না। কিন্তু সরানো মাত্রই যেই উনি হাত থেকে পেরেক বের করেছেন, দেখলো হঠাৎ করে ওই লাশটি চোখ খুললো, বড় আকৃতির এমন হা করেছে, একটা মানুষের স্বাভাবিক হাটা এত বড় হয় না, বড় হা করেছে। এবং উনি সাথে সাথে পেরেকটা দেয়া মাত্রই উনি দেখলেন যে হাটা বন্ধ হয়ে গেল এবং মানে আমরা যেভাবে বিস্কুট খাই ঠিক যেভাবে, ওইভাবে ওই লাশটি পেরেকটা মানে মচমচ শব্দ করে মানে গিলে ফেললো। এইভাবে পরের লাশ ঠিক সেম ঘটনা, 4টা লাশের সাথে উনি এইভাবে বিশ্বাস করা কঠিন, এমন অদ্ভুত কথা। হ্যাঁ, 4টা লাশের সাথে উনি এটা করে উনি পিছনে যখন হাঁটা শুরু করলেন, হঠাৎ করে উনি ফিল করলেন ওই যে 4টি লাশ, ওই লাশ উনার পিছনে হাঁটা শুরু করেছে। তো উনি আর দেরি না করে দৌড়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে উনার দরজায় এবং জানালায় দেখে অনবরত কারা যেন কড়া নাড়ছে এবং ওনাদের বাবা মার যে কণ্ঠ, এই কণ্ঠে তাকে ডাকছে, দরজা খোল, কোথায় গিয়েছিলি, জরুরি দরকার আছে। কিন্তু উনি কিছুতেই দরজা খোলেন নাই। সকালবেলা উনি যখন দরজাটি খোলেন তখন দেখে অসংখ্য কাক ওনার দরজার সামনে মরে পড়ে আছে। আচ্ছা, এইটা রাসেল ভাই দুটো ঘটনা ছিল, কিন্তু উনি মাত্র 25 কি 26 বছর বয়স উনি মারা যান। উনি যখন মারা যান তখন আমার কাছে যে ছেলেটা বলেছে আর কি, ও নিজের দেখা আর কি, আমি জানি না হয়তো বা এই টাইপের ঘটনা এখানে অনেকে তবে শুনে থাকবেন, কিন্তু আমি আজকে একটু মানে মোর স্পেসিফিক করে বলতে চাচ্ছি আর কি, যে ওর বর্ণনা অনুযায়ী অদ্ভুত ধরনের একটা মোটা ভয়ঙ্কর কালো সাপ ওর লাশের পাশে এসে বসে আছে। আচ্ছা, এখন কেউ ওর লাশ মানে গোসল করানো তো দূরের কথা, কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না।
তখন এই অবস্থা দেখে ওনারা পাশের এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে, উনি খুব ভালো লোক ছিলেন, ডেকে আনার পরে উনি এখানে এসে কিছু দোয়া পড়ার পরে ওই সাপটি চলে যায়। সাপটি চলে যাওয়ার পর বলে যে তাড়াতাড়ি এই লাশটাকে গোসল দিতে হবে, গোসল তাড়াতাড়ি দাফন করতে হবে। যথারীতি কবরও কাটা হয়ে গিয়েছিল। লাশটি কাফন গোসলের পর কাফন পরিয়ে যখন কবরের কাছে যাবে, কবরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, হঠাৎ দেখে ওই কবরের পাশে একটা গাছ ছিল, গাছের উপরে সাপটি বসে আছে এবং এমন ভাবে বসে আছে কেউ ওই কবরের কাছে যাওয়ারই সাহস পাচ্ছে না। মনে হচ্ছে যে এখনই ওই সাপটি, আর এমন ভয়ঙ্কর সাপ, কেউ এর আগে এরকম সাপ কখনো দেখেও না। তো যখন কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, তখন ইমাম সাহেব বলে আসেন আমরা সবাই মিলে দোয়া করি। তখন উনি আল্লাহর কাছে দোয়া করলে, এইভাবে দোয়া করে খুব কান্নাকাটি করে দোয়া করছেন যে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তোমার বান্দার গুনার কারণে তুমি তাদের চেহারাকে পরিবর্তন করে দিবা না, তুমি তাদেরকে এক সমূলে ধ্বংস করে দিবা না। তাহলে এই বান্দাকে তোমার যদি করার ইচ্ছাই থাকে, ওর কবরে যা খুশি আযাব দাও, কিন্তু দুনিয়াতে ওকে আর লাঞ্ছিত করো না। কেন? হ্যাঁ, সেটাই। ওকে লাঞ্ছিত, এরকম সবাই অনেক কান্নাকাটি দোয়া করছিলেন। বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ানক স্পেশাল ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বলে রাখা ভালো, ঘেরের রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছ লাগানো ছিল। প্রথম দিন তারা যখন পাহারা দিচ্ছিল তখন রাত 2টো কি 2:30 বাজে। ওই সময় তারা খেয়াল করে যে রাস্তার যে ঢাল পুকুরের দিকে নেমে গেছে, সেই ঢালের উপর আধা খাওয়া মাছ পড়ে আছে কয়েকটা। মাছের শরীরে কিন্তু তখনও তাজা রক্ত লেগেছিল। তারা তো দেখে পুরোই অবাক। তারপর ভাবে হয়তোবা শিয়াল বা অন্য কোনো প্রাণী এই কাজ করেছে। এইভাবে তারা আবার টহল দেওয়া শুরু করে। কিন্তু কয়েক গজ এগিয়ে গিয়ে দেখে সেই আধা খাওয়া মাছ আবারও পড়ে আছে এবং সেই মাছ দিয়ে একইভাবে টাটকা রক্ত ঝরছে। মনে হচ্ছে এইমাত্র কোনো প্রাণী খেয়ে ওখান থেকে সরে পড়েছে, কিন্তু তার খাওয়া এখনো হয়নি। এবারে তারা একই চিন্তা করে সামনে এগোতে থাকে যে কোনো শিয়াল বা অন্য কোনো কিছু এই কাজ করেছে। কিন্তু আরো সামনে এগোতে দেখে একই ঘটনা। এইভাবে যদি মাছ মারা যেতে থাকে তাহলে তো তাদের চাকরি চলে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনই আলাদা আলাদা ভাবে টহল দেবে এবং ওই সময় তারা আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে, একসাথে টহল দিচ্ছিল না। এভাবে তারা প্রথম দিন টহল দেওয়া শেষ করে। পরের দিন তারা সন্ধ্যার আগের দিকে যখন টহল দিতে আসে, তারা ভাবতে থাকে গত রাতের যে ঘটনা, মানে মাছ খাওয়ার যে ঘটনাটা, এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো ঘেরের মালিক তাদেরকে বকাঝকা করবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তাদেরকে মালিক কিছুই না বলে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মালিক বাড়িতে চলে যায়। মালিক এমন ভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। যাই হোক, তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে আগের দিনের মতো আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে। রাত 12টা কি 12:30 এমন একটা সময় তারা তাদের বাসার থেকে নিয়ে আসা খাবার পুকুরের সাইডে একটা মাচাইয়ে বসে, মাচাই বলতে ওই যে বাসায় তৈরি একটা ধরনের চৌকি বিশেষ আর কি, তো ওখানে বসে একসাথে খাচ্ছিল। এমন সময় তারা খেয়াল করে ঘেরের এক সাইডে, মানে তারা যেখানে বসে খাবার খাচ্ছিল সেখান থেকে 30 থেকে 40 গজ দূরে পানির ভেতরে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বুদবুদি উঠছে। এমন ভাবে বুদবুদি উঠছে যে পানি প্রায় 10 থেকে 15 ফিট উপরে উঠে যাচ্ছে। তারা হঠাৎ এটা দেখে ভয় পেয়ে যায়। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট চলার পরে আবার হঠাৎ করে সবকিছু ঠান্ডা নিশ্চুপ হয়ে যায়। মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। পানি কিন্তু তখনও ঢেউ খেলছিল, মানে একটু আগে তারা যেটা দেখেছে তারা কিন্তু ঠিকই দেখেছে, ভুল কিছু কিন্তু দেখে নাই। আর দুজন একসাথে কিভাবে ভুল দেখতে পারে? যাই হোক, রাশেদ ভাই তার বন্ধুকে বলে যে পানিতে হয়তো বা গ্যাসের কারণে এমনটা হতেই পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই।
তাড়াতাড়ি তুই খেয়ে নে, এটা বলে তার বন্ধুকে। আর যদি তাড়াতাড়ি না খেয়েই, তাহলে তো গত রাতের মতো আজও শিয়াল এসে মাছ খাবে। আর মালিক যদি বুঝতে পারে, গত দিনেরটা হয়তো বা বোঝে নাই, কিন্তু আজকে যদি বুঝতে পারে তখন হয়তো চাকরি থাকবে না। আর গতদিন মালিক বুঝলেও হয়তো বা কিছু বলে নাই আমাদেরকে। আর এখানে সারা মাস কাজ করে যে টাকা উপার্জন করি, তা যদি অন্য জায়গায় সারা মাসও কাজ করা যায়, তার অর্ধেকও জুটবে না। নে নে তাড়াতাড়ি খা, এটা বলে রাশেদ ভাই তার বন্ধুকে। তারা তাদের মতো করে রাতের খাবার শেষ করে যখন পাহাড় দিতে যায়, তারা লক্ষ্য করে আগের দিনের মতো মাছ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে মাছগুলো কিছুক্ষণ আগে কেউ ফেলে রেখে চলে গেছে। তারা ভাবতে থাকে, আমরা আজ এত ভালো করে আলাদা আলাদা টহল দিয়েও মাছ এই কে কিভাবে খাচ্ছে তা দেখতে পেলাম না। সেদিনের মতো তারা ডিউটি শেষ করে বাড়ি ফেরত যায়। পরের দিন সকালে তারা ঘেরে আসে আধা খাওয়া পড়ে থাকা যে মাছগুলো, সেগুলো দেখবে বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সকালবেলায় সেখানে কোনো মাছ পড়ে ছিল না। তারা দিনের বেলায় পাহারা দেওয়ার জন্য যে পাহারাদার ছিল, তাদেরকে মাছের বিষয়ে জিজ্ঞেস করে তারা বলে, না তো, পুকুরের ধারে তো কোনো মাছ পড়ে ছিল না। রাশেদ ভাই তার বন্ধু তো অবাক হয়ে যায়। তারা সেদিনের মতো বাড়ি চলে আসে। অন্য দিনের মতো সন্ধ্যাবেলায় রাশেদ ভাই এবং তার বন্ধু ওই ঘেরে যায় পাহারা দিতে। সন্ধ্যা থেকে তারা ভালোভাবে পাহারা দিচ্ছিল। এই সময়ের ভিতরে অস্বাভাবিক কিছুই দেখেনি। রাত 12টা কি 12:30টার দিকে রাশেদ ভাই এবং তার বন্ধু যখন আবার ওই মাচায় বসে খাবার খাচ্ছিল, তখন তারা দেখে সেই আগের দিনের মতো ঘেরের দক্ষিণ সাইডের পানিতে বুদবুদি উঠছে। মনে হচ্ছে পানিগুলোকে 10 থেকে 12 ফুট উপরে কোনো বড় মোটর দিয়ে উপরের দিকে ছুড়ে দিচ্ছে। রাশেদ ভাই ও তার বন্ধু তো এটা দেখে ভয় পেয়ে যায়। তো এই ভাইয়ের বন্ধু রাশেদ ভাইকে বলে যে কাল না হয় গ্যাসের কারণে এমনটা হয়েছিল, কিন্তু প্রতিদিন একই সময় এভাবে পানি উঠবে এটা তো হতে পারে না। আর তাছাড়া আমি অন্য পাহাড়াদের সাথে কথা বলেছি, তারা বলেছে দিনের বেলায় কখনো এমন ভাবে পানি উপরে উঠতে তারা দেখেনি। তাছাড়া গ্যাসের কারণে পানি বুদবুদ উঠতে পারে, কিন্তু এভাবে এত উচ্চতায় তো পানি ওঠা সম্ভব নয়। রাশেদ ভাই তখন বলে, এই বাদ দে তো, টহলে যা, আজকে আর শিয়ালকে মাছ খেতে দেয়া যাবে না কিন্তু। তখন তারা খাওয়া শেষ করে টহলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রাশেদ ভাই শুনতে পায় ঘেরের অন্য সাইডে তার বন্ধু চিৎকার করে তার দিকে দৌড়ে আসছে। রাশেদ ভাই সেদিকে জলদি করে সাইকেল নিয়ে গিয়ে যায়। তার বন্ধু কাছে আসতেই মনে হচ্ছে সে অনেক ভয় পেয়ে আছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কি রে, কি হয়েছে তোর? সাইকেল ফেলে এভাবে দৌড়ে আসলি কেন? তখন তার বন্ধু বলে, আমি যখন সাইকেলে চড়ে আস্তে আস্তে টহল দিচ্ছিলাম, তখন পুকুর থেকে আমার দিকে কিছু একটা কেউ ছুঁড়ে মারলো, যা আমার শরীরে এসে পড়ে। আমি তখন খেয়াল করে দেখি কেউ আধা খাওয়া মাছ আমার দিকে ছুঁড়ে মেরেছে। আমি তখন পুকুরের ধারে তাকাই, আর তখন দেখি মানুষের মতো কিছু একটা আমার দিকে পেছন ফিরে পুকুরের ভেতরে গোড়ালি সমান পানিতে বসে কিছু একটা করছে। সেটা কি জিনিস ভালোভাবে বোঝার জন্য আমি যখন হাতে থাকা টর্চ লাইট সেদিকে জ্বালাই, তখন দেখি একটা শিম্পাঞ্জির মতো প্রাণী আমার দিকে পেছন ফিরে কিছু একটা করছিল। আমি যখন লাইট জ্বালাই, এই লাইট জ্বালানোতে সেই প্রাণীটি আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। তখন দেখি কুকুরের মতো লম্বা মুখওয়ালা প্রাণীটির মুখে একটি মাছ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন আগুনের কোনো টেনিস বল। প্রাণীটি তখন আধা খাওয়া মাছটি আমার দিকে ফু করে ছুঁড়ে দেয়, ওই মুখে থাকা ওই মাছটি। আর
ওই প্রাণীটি আমার দিকে ধেয়ে আসতে থাকে। আমি তখনই চিৎকার দিয়ে সাইকেল ফেলেই তোর কাছে ছুটে এসেছি। রাশেদ ভাই তার বন্ধুর ঘটনা শুনে তো হো হো করে হেসে দেয়, বলে চল তো দেখি কোথায় তো সেই শিম্পাঞ্জি। তার বন্ধু তার সাথে যেতে চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল এবং বলছিল, ভাইরে আমি বাড়ি চলে যাচ্ছি, তুইও চল, টাকা পয়সার আমার কোনো দরকার নেই, এই চাকরি করব না। তখন রাশেদ ভাই তার বন্ধুকে নিয়ে ওই জায়গায় যায় জোর করেই। সেখানে গিয়ে দেখে টর্চ লাইটটা তখনও জ্বলছে, সাইকেলটা পুকুরের সাইডে পড়ে আছে, সেখানে শিম্পাঞ্জির মতো কিছুই নেই। তবে রাশেদ ভাই একটা জিনিস লক্ষ্য করে, সেখানে পুকুরের ধারে রাস্তার উপরে আধা খাওয়া কিছু মাছ তখনও পড়ে আছে। তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কই কিছুতে নেই এখানে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তখন তার বন্ধু বলে, কিছুই যদি না থাকবে তাহলে রাস্তার উপর এমন আধা খাওয়া মাছ কোত্থেকে আসবে বল। তখন রাশেদ ভাই বলল, কিছু না, শিয়াল হয়তো মাছ পানি থেকে ধরে এনে এখানে বসে খেয়েছে। কিন্তু রাশেদ ভাইয়ের বন্ধু কোনোভাবেই তা মানতে পারছিল না। তখন রাশেদ ভাই বলে, আচ্ছা ঠিক আছে চল, আমরা আলাদা আলাদাভাবে আর টহল দিব না, দুজন একসাথে টহল দিব। তখন দুজন সাইকেলে চড়ে একসাথে টহল দিতে থাকে। রাত তখন 2টা কি 2:30। তারা লক্ষ্য করে পানিতে আগের মতো করে উপরের দিকে বুদবুদ উঠছে। তখন তারা ভাবে, আচ্ছা কি হয় আজকে আমরা দেখব। তারা সাইকেল রেখে একটি আম গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল ওই পানির ফোয়ারার দিকে। তখন তারা দেখে যে পুকুরের পানিতে ওই ফোয়ারার আশেপাশে আর অনেক ফোয়ারার সৃষ্টি হয়েছে। পুকুরের এই অবস্থা দেখে তারা দুজনেই মারাত্মক ভয় পেয়ে যায়। তখন তারা লক্ষ্য করে যে প্রতিটি পানির ফোয়ারার উপরে কালো ছোট ছোট অবয়ব এক ফোয়ারার মাথা থেকে অন্য ফোয়ারার মাথায় লাফালাফি করছে। অবয়বগুলো তাদের কাছে আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। দেখে মনে হয় যেন এগুলো কোনো বানরের বাচ্চা। এইভাবে সমস্ত পুকুরে মনে হচ্ছে কোনো মেলা বসেছে। কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত পুকুরে শত শত পানির ফোয়ারা আর কালো অবয়বে ভরে যায়। কোনো কোনো অবয়ব পানির উপর দিয়ে খেলা করে বেড়াচ্ছে, কেউ কেউ পুকুরের পানির উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে তারা পানিতে না, মাটিতে দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণের ভেতর রাশেদ ভাই আর তার বন্ধু খেয়াল করে যে মনে হচ্ছে তারা কোনো বাজারের সাইডে আম গাছের গোড়ায় বসে আছে। যেখানে কিছুক্ষণ আগে পুকুর ছিল সেখানে এখন বিশাল এক খোলা বাজার। চারদিকে মনে হচ্ছে দিনের মতো আলো। সেখানে কেউ কেউ বিভিন্ন পণ্য বিক্রয় করছে আর কেউ কেউ কিনছে। এমন অবস্থায় তারা দুজনেই বেশ অবাক হয়। তখন রাশেদ ভাইয়ের বন্ধু বলে, চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রাশেদ ভাই বলে, আচ্ছা যাবো তো, কিন্তু কোন দিকে যাবি বল, রাস্তাঘাট কিছু চিনতে পারছিস? তখন রাশেদ ভাইয়ের বন্ধু খেয়াল করে, আরে সত্যিই তো, তারা কোন দিকে যাবে, আশেপাশে কিছুই তো চিনতে পারছে না, সবই তো আছে না, এ কোথায় চলে আসলো তারা? তখন রাশেদ ভাই বলে, চল আমরা বাজারের ভিতরে গিয়ে দেখি যে বাজারটা বসছে, আসলে এখানে কি। একথা বলে রাশেদ ভাই আর অপেক্ষা না করে বাজারের ভিতর ঢুকতে যায়। ঠিক তখনই একজন শিম্পাঞ্জির মতো সেই অবয়ব, কিন্তু মাথায় হরিণের মতো ছোট দুটো শিংওয়ালা লোক তাদের দিকে ফিরে তাকায় এবং রাশেদ ভাইয়ের হাত খপ করে ধরে ফেলে। আর ঠিক তখনই রাশেদ ভাইয়ের বন্ধু এই দৃশ্য দেখে ভয়ে পেছন দিকে এলো পাথারি দৌড়াতে থাকে। তিনি নিজেও জানেন না তিনি কোন দিকে দৌড়াচ্ছেন। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে পেছনে ভয়ঙ্কর কোনো ঝড় তেড়ে আসছে। তিনি এভাবে কতক্ষণ দৌড়িয়েছেন তা উনি নিজেও জানেন না। একসময় তিনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান, এরপর তার আর কিছু মনে নেই। তিনি যখন জ্ঞান ফিরে পান তখন তিনি দেখতে পান তিনি নাভারণ উপজেলার হসপিটালে ভর্তি। তাকে
বেনাপোল গেটের এক পাশে ভোরবেলা কিছু লোক অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে এনে ভর্তি করায়। তখন তার শরীরে প্রচুর ব্যথা, জ্বর ছিল। তো তিনি ভাবেন এত দূর উনি কিভাবে এলেন, কারণ বেনাপোল গেট তাদের গ্রাম থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে। এদিকে রাশেদ ভাই ভোর হওয়ার পরে বাড়িতে না ফিরলে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। ঠিক কিছুক্ষণ পরে খবর আসে রাশেদ ভাই পুকুরের পাশে এক আম গাছের ডালের উপর কাদামাটি মাখা অবস্থায় অজ্ঞান হয়ে ঝুলে আছে। তখন রাশেদ ভাইকে গাছ থেকে নামিয়ে আনা হয়। রাশেদ ভাইয়ের শরীরে প্রচুর জ্বর ছিল। 2 দিন পরে রাশেদ ভাইয়ের জ্ঞান ফেরে, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছিলেন না। শুধু এদিক ওদিক তাকান আর একটি কথায় আওড়াতে থাকে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। এছাড়া উনি আর কিছুই বলতে পারছিলেন না। তাকে গ্রাম্য মসজিদের হুজুর দিয়ে ঝাড়ফুঁক করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এক পর্যায়ে রাশেদ ভাইকে যশোর সদর হসপিটালে ভর্তি করা হয়। বিভিন্ন চেক আপ করার পর ডাক্তার বলেন তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর 2 দিনের মাথায় রাশেদ ভাই মারা যান। রাশেদ ভাই মারা যাওয়ার আগে কিছুই বলে যেতে পারেননি যে তার সাথে আসলে কি হয়েছিল। এভাবেই রাশেদ ভাই সকলকে ছেড়ে চলে যান। রাশেদ ভাইয়ের ওই যে বন্ধুটি এখনো সুস্থ আছে, আল্লাহর অশেষ রহমতে তার সাথে আর কোনো কিছু ঘটেনি, সে এখন আর কাজও করেনি পরবর্তীতে। এই ঘটনার বিস্তারিত বিবরণ রাশেদ ভাইয়ের বন্ধুই পরবর্তীতে দিয়েছিল। কিন্তু রাশেদ ভাই কিভাবে মারা গেল, কিভাবে গাছের আগায় উঠলো, সেটা আমরা অনুমান করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা বলা যায় না, কারণ উনি তো বলে যেতে পারেননি। রাশেদ ভাইয়ের ছোট ছোট 2 সন্তান আছে, আর টুটুল ভাই বলেছেন যে তার 2 সন্তানের জন্য দোয়া করতে। উনি এটাও বলেছেন যে ওনার কাছে টাইম ট্রাভেলের একটি ঘটনা রয়েছে, যেটা ওনার এক বড় ভাইয়ের, আর সেটি নাকি এখনো চলমান আছে। সময় করে উনি সেটা পাঠাবেন আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর টুটুল ভাইকে ধন্যবাদ চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনি যে টাইম ট্রাভেলের ঘটনাটি বললেন, আমরা অপেক্ষায় থাকব আপনি ঘটনাটি পাঠান। ঘটনাটি প্রচারযোগ্য হলে অবশ্যই আমরা উপস্থাপন করব লিসেনারদের সামনে। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এপিসোডে যে 6টি ঘটনা উপস্থাপন করলাম, আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকে বলেন এপিসোডগুলো দীর্ঘ করতে, কিন্তু আমরা বলি আমরা ঠিক যেভাবে ঘটনা পাই সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করি। নির্দিষ্ট করে দীর্ঘ ঘটনা কখনোই একরকম ভাবে অনবরত পাওয়া যায় না, এটা পাওয়া সম্ভব নয়, কেউ সেটা বলতেও পারবে না। আর যদি একই ব্যক্তি বারবার শুধু দীর্ঘ ঘটনা বলতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আসলে ঘটনা সত্য। বন্ধুরা, এখন রয়েছে আরও একটি ভয়ানক ঘটনা, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তখন ওনার দাদার 3 জন সন্তান ছিল, 3 জন সন্তানের ছেলে সন্তান ছিল। তখনও কিন্তু ওনার ফুপু জন্মগ্রহণ করেন নাই। ওনার দাদা কি করতেন, উনি অন্যের মহিষ চড়াতেন মাঠে। এটা ওনার দৈনন্দিন কাজ ছিল। সকালবেলা মহিষগুলোকে মাঠে চড়িয়ে দুপুরের খাওয়া দাওয়া করার পর আবার উনি মহিষগুলোর কাছে যেতেন। সন্ধ্যা পর্যন্ত থেকে মহিষগুলোকে নিয়ে আবার চলে আসতেন, যার মহিষ তাকে আবার বুঝিয়ে দিতেন। এভাবেই চলছিল দিনকাল। তো একদিন কি হয়, উনি মহিষগুলোকে মাঠে ছেড়ে দিয়ে দুপুরের দিকে বাড়িতে চলে আসেন। তবে উনি যখন খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করে উনি আর ওই মহিষগুলোর কাছে যান নাই। ওনার শরীরটা ক্লান্ত লাগছিল, উনি শুয়ে পড়েন, ঘুমিয়েও পড়েছেন উনি। এদিকে উনি ঘুমানোর আগে দাদিকে আবার বলেছেন যে আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে এখন ডাক দিও না, আমি একটু ঘুমাবো, আমাকে পরে ডাক দিও। তো দাদিও আর ডাকাডাকি করেন নাই। উনি বাড়ির সমস্ত কাজ শেষ করে পাশে পুকুর ছিল, পুকুরে গোসল করতে গিয়েছেন। তো গোসল করে উনি যখন
ঘরে আসবেন তখন ইতোমধ্যে মাগরিবের আজান দেবে দেবে ভাব। তখন দাদির মনে হয় যে উনি তো ঘুমাচ্ছে এখন পর্যন্ত, মহিষগুলোকে তো আনতে হবে, সন্ধ্যা লেগে গেল। তখন উনি ডাক দেন। ডাক দেওয়ার পর দাদা তো ধর্মের উপর উঠে বসছেন এবং দাদিকে বলছেন যে আমাকে এত দেরিতে ডাক দিলা, সন্ধ্যা লেগে যাচ্ছে, মহিষগুলোকে আনতে হবে, একটু আগে ডাক দিতা। তখন দাদি বলেন যে আমার তো আসলে বেশ কিছু কাপড় চোপড় ধোয়ার দরকার ছিল, ওই জন্য পুকুরে গেছি, আমারও গোসল করে আসতে দেরি হয়ে গেছে, এই জন্য আর ডাক দিতে পারি নাই, আমারও দেরি হয়ে গেছে। এখন দাদা কি করবেন, তাড়াতাড়ি যেতে তো হবে, কারণ মহিষগুলো তখনও কিন্তু ওই মাঠে চলে বেড়াচ্ছে। আর ওই মাঠে যাওয়ার জন্য ছোট্ট একটা খালের মতো একটা নালা রয়েছে, তবে নালাটা যে মানে পায়ে হেঁটে পার হওয়া যায় বিষয়টা এরকম না, সাপটাই পার হতে হয়। তো মহিষ তো পানিতে নেমে থাকতে খুব পছন্দ করে, এই জন্য যখন ওই দিক দিয়ে নিয়ে আসা হয় মহিষগুলো খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তো আসা যাওয়া কিন্তু কোনো কষ্টের ব্যাপার না, অনায়াসেই মহিষগুলোকে পার করা যায়। তো উনি দ্রুত ওদিকে চলে যান, ঠিকঠাক মতো খাল পার হয়ে মহিষগুলোর কাছে চলে যান। তখন সন্ধ্যা কিন্তু লেগে গেছে, তো মহিষগুলো ওই মাঠেই ঘুরে বেড়াচ্ছিল। তো ওনাকে দেখেই মহিষগুলো ডাকা শুরু করে, কারণ পরিচিত লোক, মহিষগুলো তো মানে তার পোষা, তিনি এই মহিষগুলোকে নিয়ে সবসময় আসা যাওয়া করেন আর কি। তো মহিষগুলো তাকে দেখে ডাকাডাকি শুরু করে এবং তার কাছে চলে আসে। তখন উনি মহিষগুলোকে তাড়িয়ে আবার ওই খালটার কাছে চলে আসেন। তো উনি যখন খালের কাছে চলে আসেন তখন একটা জিনিস উনি দেখেন, সেটা হলো ওনার থেকে একটু দূরে একটা মানুষ, ওই মানুষটা ওই খালের পানিতে কি যেন করছে। উনি চিন্তা করেন যে এটা কি এখানে বসে আছে, তবে ওই লোকটাকে উনি আগে কখনো দেখেন নাই। দাদার হাতে ওই সময় মহিষ চড়ানোর জন্য একটা লাঠি থাকতো, আর লাঠির একটা মাথা ছিল চোখা আর একটা মাথা ছিল ভোতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যন্ত আমাদের সাথে ওই লাঠিটা নিয়ে মহিষ তাড়িয়ে মহিষগুলোকে উনি পানিতে নামিয়ে দিয়েছেন। মহিষগুলোর মধ্যে কিছু মহিষ সাঁতার কেটে ওই পাশে উঠেও গেছে, কিছু মহিষ তখন মাঝখানে। একদম শেষ দিকে উনি নেমেছেন। নামার ঠিক আগে ওই যে অবয়বটা দাদার নাম ধরে ডেকেছে, তখন উনি আর এটার উত্তর নেন নাই। তো উনি কি করেছেন, নেমে গেছেন। নেমে যাওয়ার পর যখন পানি থেকে মানে ওইটার খালের একদম মাঝামাঝি ওই জায়গাটাতে কিন্তু মানে ডুবে যাবে আর কি, এমন একটা গভীরতা আর কি। ওই সময় হঠাৎ করে কে যেন ওনার পানির ভিতরে খপ করে পা চেপে ধরেছে। তো উনি তো ভয় পেয়েছেন, পানির ভিতরে তার পা চেপে ধরেছে মানে পানির কোনো দেও দানব হবে, এখন তাকে তো এক হ্যাচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে। উনি চিন্তা করলেন যে একটু আগে যেটাকে দেখছি এটা মনে হয় কোনো মানুষ ছিল না, আর ওর ডাকের উত্তর নেই সাড়া দেয় নাই, এই জন্য এই অবস্থা। তো উনি কি করেছেন, ওনার হাতে যে একটা লাঠি, ওই লাঠির এক মাথা তো চোখা, উনি ওই অবস্থাতে চোখা অংশ দিয়ে ওনার পায়ের কাছে একটা আঘাত করেছেন। মানে কেউ যদি কারো পানির নিচে খপ করে ধরে রাখে, এখন তার মাথা তো যেই লোকটা ধরেছে তার মাথাও তো ওই পায়ের কাছাকাছি, তাই না? তো উনি ওই চিন্তা করে মেরেছেন একটা খোঁচা। তো এক খোঁচা যখন মেরেছেন সাথে সাথে পাটা ছেড়ে দেয়, আর খোঁচা খাওয়ার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার ভেসে আসে পানির নিচ থেকে, যেটা উনি নিজে স্পষ্টভাবে শুনেছিলেন। এটা এমন একটা চিৎকার ছিল, এমন একটা শব্দ ছিল, মনে হচ্ছে মহিষ আর ব্যাং যদি একসাথে ডাকে, এরকম মিক্সড একটা শব্দ, ওই রকম একটা তীক্ষ্ণ শব্দ দাদার কানে ভেসে আসে। আর এরপরই দাদার কানের কাছে একটা বাতাসের মতো এসে ধাক্কা লাগে, আর তখনই ফিসফিস করে একটা কথা দাদা শুনতে পান। সেটা হলো, কাজটা তুই ঠিক করলি না, এর পরিণাম খুবই খারাপ হবে, জেনে রাখিস। কাজটা তুই ঠিক করলি না রে, এর পরিণাম খুবই খারাপ হবে। এইভাবে অবয়বটা দুইবার অদৃশ্যভাবে এই কথাটা দাদার কানে বলে। তারপরে আরেকটা বাতাসের মতো মনে হলো বাতাসটা চলে গেল। তো দাদা তো নদী পার হয়ে বাড়িতে চলে আসেন। ওনার পা যে চেপে ধরেছিল ওখানে যে দাগ হয়ে আছে বিষয়টা এরকম না, একদম স্বাভাবিক ছিল পা। তো মহিষগুলোকে মহিষের মালিকের বাসায় দিয়ে আসে, এবং বাসায় দিয়ে এসে উনি বাসায়
নিজের বাসায় চলে আসছেন আর কি। তো মহিষেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আবার ফেরত আসার পথেও কোনো ঝামেলা হয় নাই। তো আসার পর দাদিকে আবার দাদা বিষয়টা বলেছেন। আর টুকটাক ঘটনা তো অনেক বাড়ি ওনার সাথে ছোটখাটো আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। তো বিষয়টা নিয়ে আসলে দাদা বা দাদি দুইজনই যে খুব গুরুত্ব দিবেন এরকমটা মনে করেন নাই আর কি। কিন্তু ওনারা তো বুঝতে পারেননি কি ভয়ঙ্কর এক কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে তাদের জীবনে। তো এরপরেও কিন্তু ওই খাল পার হয়ে অনেকবার গেছেন আসছেন প্রতিদিনের মতো, কোনো সমস্যা হয়নি। এইভাবে একটা বছর পার হয়ে যায়। 1 বছর পর দাদার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। বেশ ভালোই যাচ্ছিল দিনগুলো। তো একদিন রাতের বেলা মহিষগুলোকে দাদা মালিকের বাড়িতে রেখে বাজার থেকে 2টো রুই মাছ কিনে নিজের বাড়ির দিকে আসছিলেন। তো বাড়ির কাছাকাছি আসার পর উনি একটা জিনিস দেখেন, সেটা হলো যে একটা বিশাল বাঁশবাগান ছিল। হঠাৎ করে উনি দেখেন যে উপর থেকে কে যেন ঢিল মারছে, কিন্তু কে মারছে এটা দেখা যাচ্ছে না। উনি বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করছে, এই কে মারে রে ঢিল, আয় বেটা সামনে আয়, কার এত বড় সাহস, বন্ধুরা এখন আপনাদের সাহস থাকলে সামনে এসে ঢিল মার। ভয়ানক ঘটনা শেষ পর্যন্ত আমাদের তখন ওই বাঁশ বাগানের উপর থেকে একটা আওয়াজ আসে, সেটা হলো, আমারে দেখতে চাইতেছ না? আমি তো সবার সাথে দেখা দেই না রে, তোর সাথে আমি দেখা দেব, তুই আমাকে একটা মাছ দে, তাহলে তোর সাথে আমি দেখা দিব। তখন দাদা বুঝতে পারেন যে এটা তো মেছো পিশাচ রে। তখন উনি ওই অবয়বটাকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ রে বেটা, তোর ওই কুৎসিত চেহারা দেখার জন্য আমার এই টাকা দিয়ে কেনা মাছ দিতে হবে? এই বেটা, তোর চেহারা দেখতে আমার বইয়েই গেছে, তুই কি এমন সুন্দর মানুষ হয়েছিস যে তোকে আমি দেখব? আর তোর মতো কুৎসিত এই মেছো পিশাচকে দেখার জন্য আমার টাকা দিয়ে কেনা মাছ আমি তোকে দিব নাকি? যা ভাগ বেটা, তুই এমনিতে যদি পারিস আমার সামনে আয়, ছুচো কোথাকার। এইভাবে বলছেন আর কি। তখন হয় কি, ধপাস করে ওনার সামনে কিছু একটা পড়ে, মানে লাফ দিয়ে সামনে আসে। এটা দেখে দাদা অবাক হয়ে যান। এটা আর কেউ না, ওই যে নদীর পাশে যে অবয়বটা দেখেছিল না 1 বছর আগে, সেই অবয়বটা। ওই অবয়বটা বলে ওঠে, ওরে পাগল রে, আমি তোর মাছের লোভে এখানে আসি নাই। তুই সেদিন তোর লাঠির চোখা অংশ দিয়ে আমার মাথায় আঘাত করছিলি। টানা 1 বছর আমি চিকিৎসা নিছি আমার গোত্রের জিনদের কাছ থেকে, তারপর আমি সুস্থ হইছি। তুই কি ভাবছিলি আমি তোকে ছেড়ে দিছি? না রে, আমি ছাড়ি নাই। আমি এতদিন অসুস্থ ছিলাম, সুস্থ হই নাই, এই জন্য আমি আসতে পারি নাই। সুস্থ হইছি, এখন আসছি। তুই কোনো ভয় পাস না, তোকে আমি কোনো কষ্ট দেব না। কিন্তু তুই আমাকে যে আঘাত করছিস, এই আঘাত তো 1 বছর পর ঠিকই ভালো হয়ে গেছে, কিন্তু আমি তোকে যে আঘাত দেব, সেই আঘাত তুই মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবি না। তবে তোর শরীরে আমি কোনো আঘাত করব না, আমি তোর মনে আঘাত করব। এটা বলে ওই অবয়বটি এক অট্ট হাসি দিয়ে বাতাসে মিলিয়ে যায়। কিন্তু ওই অবয়বটার চেহারা কিন্তু একদম স্বাভাবিক মানুষের মতোই দেখাচ্ছিল, কোনো অস্বাভাবিক কিছু ছিল না। একটা স্বাভাবিক মানুষ 50-55 বছরের মানুষের চেহারা যেরকম হয়, তার চেহারার যেই ভাবটা হয় ওই রকমই ছিল, স্বাভাবিক মানুষের উচ্চতাই ছিল। কোনো ভয়ানক রূপ নিয়ে ওই অবয়বটা আসেনি। দাদা এই জিনিসটা দেখার পর আসলে ওই রকম ভয় পান নাই, যেহেতু ভয়ঙ্কর রূপে আসে নাই, কিন্তু একটা দুশ্চিন্তায় পড়ে যান। উনি তো বাড়িতে চলে আসছেন। তো বাড়িতে আসার পর ওই যে ব্যাপারটা ঘটলো, উনি তো দাদিকে বলেন, আর বলেন যে সবাই সাবধানে থেকো,
কখন কি হয়ে যায়। এরপরও কেটে যায় 3-3টি বছর, এর ভিতরেও কিন্তু কোনো সমস্যা হয় নাই। এর মধ্যে কিন্তু এই দাদা ওই যে মহিষের ওই কাজটা ছেড়ে দিয়েছেন, তখন দাদা কি করতেন, জাল কিনেছিলেন, নদীতে জাল ফেলতেন। আর এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আরিফ ভাই, ওনার এক জ্যাঠা আর হচ্ছে এই আরিফ ভাইয়ের বাবা, উনি ওনারাও ওনার কাজে হেল্প করতেন আর কি। তো এদিকে ওনার যে ফুপু তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর দাদি রাতের বেলা ফজরের আজানের আধা ঘন্টা আগে উনি কি করেছেন, উঠেছেন। কারণ হচ্ছে যে ফুপু তাকে ডেকে উঠিয়েছেন যে তিনি ওয়াশরুমে যাবেন আর কি। তখন তো দাদিকে ডাক দিয়েছেন, ওই ফজর আজান আধা ঘন্টা আগে এরকম হবে আর কি। উনি বলেছেন যে মা আমি ওয়াশরুমে যাব। আর এই আরিফ ভাইয়ের অন্য কাকা যারা ছিলেন, ওরা একটু ভীতু টাইপের ছিলেন, রাতের বেলা বের হতে চাইতেন না। তো দাদি ফুপুকে নিয়ে বাইরে বের হয়েছেন। তো ওয়াশরুমটা ছিল বাড়ির পেছন দিকটাতে। তো দাদি যখন তার মেয়েকে নিয়ে বাইরে বের হয়েছেন, তখন উনি অস্বাভাবিক কোনো কিছু ওনার চোখে পড়ে নাই আর কি। তো তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছেন। তো ঢুকিয়ে দিয়ে চিন্তা করছেন যে ঠিক আছে, আমি এখন একটু ঘরের বারান্দায় এসে বসি বা এরকম কোনো কিছু চিন্তা করেছেন। তো উনি বারান্দায় এসে বসার সাথে সাথে মা মা বলে চিৎকার শুরু হয়ে গেছে। তখন এই দাদি আবার বলছেন যে আরে তুই ওয়াশরুমে ঢুকে সময় পেলি না, এখনই চিৎকার করছিস কেন? তো উনি আবার এগিয়ে গেছেন। উনি এগিয়ে গিয়ে দেখেন যে ফুপু এখন ওয়াশরুমের ভিতরে না, উনি উঠোনেরই একটা সাইডে বসে আছেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু চুপ হয়ে বসে আছেন। তো এটা দেখে উনি কিছুটা একটা অস্বাভাবিক কোনো একটা ব্যাপার আঁচ করতে পারেন। তখন উনি ঘরে গিয়ে এই আরিফ ভাইয়ের অন্য কাকা, মানে ওনার দাদির যে সন্তান আর কি, তাদেরকে একটু ডাক দেন, আবার দাদাকেও ডাক দেন। তখন ওনারা উঠে আসছেন। তো উঠে আসার পর ওখানে গিয়ে দেখা যায় যে এই যে ফুপু যিনি, উনি যে বসে আছেন ঠিক ওইভাবেই বসে আছেন, নড়াচড়া কিচ্ছু করছে না, চোখ দিয়ে হালকা পানি পড়ছে। যখন ওখানে গিয়ে তার শরীরটা টাচ করেছে, সবাই আশ্চর্য হয়ে যায় যে ফুপুর শরীরটা একদম তুলার মতো নরম, মনে হচ্ছে ওনার শরীরে কোনো হাড় গড়ি নাই। যখন ওনাকে টাচ করেছে উনি মাটিতে পড়ে গেছে। তো ওনার শরীরের এই অবস্থা দেখে সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে, মনে হচ্ছে শরীরের ভিতরে হাড়গুলো সব গলে পানি হয়ে গেছে। আর এই চিৎকারে আশেপাশের বাড়ি থেকে কিছু লোকজনও চলে আসে। সবাই তো পুরো অবাক হয়ে যায় যে কি ঘটলো। এদিকে সব লোকজন চলে আসছে, আশেপাশে আত্মীয় স্বজনও চলে আসছে। এমন একটা ঘটনা ঘটলো, একটা মানুষের শরীরটা এত নরম হয়ে যেতে পারে কিভাবে? তো যাই হোক, এই ঘটনার আসলে কারণটা দাদা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু এরকম ভয়ঙ্কর ভাবে হবে এটা উনি বুঝতে পারেন নাই। কিন্তু ফুপু কিন্তু তখনও জীবিত ছিলেন, তিনি চোখ খুলে আছেন। যখনই তার বাবা সামনে আসে তখনই চোখ বড় বড় করে ফেলে আর হাসতে থাকে, হাত পা গুলো মুচড়াতে থাকে। মুচড়ানো মানে এরকম যে মনে হচ্ছে অটোমেটিক হাত পা গুলো মুচড়াচ্ছে। আমরা যদি দড়ি পাক দেই, মনে হচ্ছে ওইভাবে কেউ তার হাত পা গুলো পাক দিচ্ছে, কারণ তার শরীরের ভিতরে তো হাড়গোড় মনে হচ্ছে নাই। একজন কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। এই কবিরাজটা ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করতে পারত। তো তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সেই জিনিসটা দেখে একটু ভয় পায়, তারপরও বলে ঠিক আছে আমাকে 2000 টাকা দিতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে। সেই সময় 2000 টাকা মানে কিন্তু অনেক টাকা। তখন দাদা নিজের কাছে যা ছিল পাড়া প্রতিবেশীদের কাছ থেকে একটু ধার নিয়ে কবিরাজকে দেন। তো কবিরাজ ওই জিনিসটা নিয়ে চলে যান, বললেন যে আমি পরে আসব, দুপুরের দিকে আসবো আর কি। তখনও তো ফজরের হয় নাই আর কি। তো যাই হোক, সকালবেলা
এদিকে ফুপুর অবস্থার কিন্তু আস্তে আস্তে অবনতি হচ্ছে। তো দুপুর হওয়ার আগেই দাদা কি করেছেন, কবিরাজের বাড়িতে গেছেন, গিয়ে দেখা গেল কবিরাজ দিব্যি ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। তখন কবিরাজকে বলেন যে কি ব্যাপার, আপনি নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, এদিকে আমার মেয়ের অবস্থা খারাপ, আপনি না আমার কাছ থেকে টাকা নিলেন, এতগুলো টাকা আপনি ট্রিটমেন্ট করবেন বলে। তখন কবিরাজ বলে যে আমি টাকা নিলাম, কখন টাকা নিলাম, আপনার মেয়ের কি হয়েছে আমি তো জানি না। তখন দাদা বুঝতে পারলেন এই বেটা একটা বড় ভণ্ড, 2000 টাকার লোভে সে সব ভুলে গেছে। আর ওই সময়ের প্রেক্ষাপটে 2000 টাকা মানে তো অনেক টাকা। তো বুঝতে পারলেন যে এ টাকাটা মেরে দিয়েছে, এখন এর সাথে ঝগড়াঝাটি করার সময় নেই, সময় পার হয়ে যাচ্ছে। তখন দাদা কি করেছেন, কিছু লোকের সাথে কথা বলে আরেকজন ভালো হুজুরের সন্ধান পান। কাছাকাছি ছিল সেই হুজুর, তো হুজুরের কাছে যান। হুজুরের কাছে গিয়ে এই ঘটনা খুলে বলেন। হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন, এরপরে হুজুরের চোখটা অশ্রু সজল হয়ে যায়। হুজুর বলেন যে অনেক দেরি হয়ে গেছে রে, শয়তানটা ওই মেয়েটাকে একদমই শেষ করে ফেলেছে। আমি তোমার বাড়িতে যেতে যেতেই হয়তোবা মেয়েটি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তারপরও চলো যাই, কতটুকু কি করতে পারি। তো ওনারা বাড়িতে আসার আগেই দূর থেকেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। বন্ধুরা, এটাই হচ্ছে শেষ পর্ব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন আপনাদের জন্য আরো একটি ভয়ানক ঘটনা রয়েছে। প্রতিবেশী আর কি, তো বললেন ভাই ওই আমার এক আত্মীয় মারা গেছে, আপনাকে এখন একটু যেতে হবে, লাশটাকে দাফন করতে হবে ভোরের আগেই। তো ভোরের আগে কেন, এত তাড়াহুড়া কেন? বলে সেটা পরে বলবো, আপনি এখন আমাদের সাথে একটু চলেন। তখন উনি অতটা 7-5 না ভেবেই উনি শীতের প্রয়োজনীয় কিছু জামা কাপড় সাথে নিয়ে উনি তাদের সাথে গেলেন। তার বাসার থেকে খুবই কাছে, হেঁটে 10 মিনিটের পথ মাত্র। তো ওখানে যাওয়ার পর উনি ওই বাড়িতে, উনি জানতেন যে ওনারা বেশ অনেকগুলো জয়েন্ট ফ্যামিলি আর কি, অনেক পরিবার একসাথে বসবাস করতেন, বিশাল উঠান আর কি, আগে থেকে চিন্তা। ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে বাড়িতে একটা লোকও নেই, মানে সবগুলোর দরজা জানালা বন্ধ, এবং উঠানে মাত্র 2-3টি চেয়ার রাখা আছে আর একটা খাটিয়া রাখা আছে। তখন উনি চিন্তা করলেন যদি কোনো বাড়িতে কোনো লোক মারা যায় তো অনেক লোক থাকার কথা, এখানে একটা লোকও নাই, মাত্র 2-3টি চেয়ার, আর যে আমাকে ডেকে নিয়ে এসেছে সে সহ 2জন লোক দাঁড়িয়ে আছে সেখানে। উনি দেখে মনে করলেন হয়তোবা কোনো অসৎ উদ্দেশ্যে ওনাকে ডেকে আনা হয়েছে, বা ওনার ক্ষতি করবেন বা ওনাকে মেরে ফেলবেন, এই টাইপের কোনো কারণে ওনাকে ডেকে নিয়ে আসা হয়েছে। এই বলে, এই চিন্তা করে উনি ধরে দৌড় দিতে যাবেন, এমন একটা অবস্থা। তো তখন তারা বললেন যে রেজল ভাই আপনি ভয় পেন না, আসলে বাড়ির যত লোকজন ছিল আমরা আসলে সরিয়ে দিয়েছি সঙ্গত কারণে, যেটা আপনি পরে বুঝতে পারবেন। এখন আসেন লাশের কাছে যায়, আপনার ভয়ের কোনো কারণ নেই, আসেন। তখন উনি একটু আশ্বস্ত হলেন। তারপর ভয়ে ভয়ে মন নিয়ে উনি ওই লাশের ঘরে গেলেন, দেখলেন যে লাশ একটি চকির উপরে শোয়ানো আছে, লাশটি একটি কাপড় দিয়ে ঢাকা। তখন বলেন যে রেজল ভাই এই লাশ, আপনাকে এখন এটাকে গোসল দিতে হবে, আমাদের গোসলের পানি টানি সবকিছু গরম করা আছে, আপনি আসেন আমরা এটাকে কাজ শুরু করি। তখন যখনই ওই কাপড়টি লাশের উপরে কাপড়টি উনি সরিয়েছেন, উনি যা দেখেছেন এটা আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার। উনি দেখলেন লাশের সব ঠিক আছে, কিন্তু মুখটা, চেহারাটা আর আসলে মানুষের মতো নাই, এটা একটা বিশেষ প্রজাতির একটা প্রাণীর মতো হয়ে গেছে। এটা দেখে উনি এত ভয় পেয়েছেন, উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বাসা ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। বলেন যে এই লাশের গোসল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন ওই লোকরা বললেন যে আসলে এই কারণেই আমরা বাড়ির যত মহিলা ছিল, বাচ্চা ছিল, তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, কারণ ওনারা এই লাশ দেখলে খুব ভয় পাবে।
এখন যেভাবেই হোক, যদি সকালবেলা লোকজন এরকম শুনে যে একজন মানুষের চেহারা বিকৃত হয়েছে, অনেকে দেখতে আসবে। তো এটা আসলে একজন মানুষের জন্য, সে যত খারাপই হোক, এটা একটা মানুষের জন্য সম্মানজনক নয়। এজন্য আমরা চাই ভোরের আগেই লাশটা দাফন করতে। এজন্য আমাকে সহযোগিতা করেন। তখন উনিও আর কি করা, উনি রাজি হলেন, লাশের গোসল করানো হলো। এবং আপনি যেটা বলছিলেন যে লাশের মুখমণ্ডলটা কেমন ছিল, আর একবার যদি সবাইকে মুখমণ্ডল একটা বিশেষ প্রাণীটার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না, আচ্ছা একটা আমরা খুবই এটা অপছন্দ করি, একটা বিশেষ প্রাণী, তো ওইটার মতো চেহারা হয়ে গেছিল। ওকে, তো বেশ বেশ ভয়ঙ্কর ছিল। বেশ ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর ছিল। একটা মানুষের আচ্ছা। চেহারা যদি ওরকম হয়ে যায়, সেটা তো আসলে কিভাবে দেখা যায়, মানে সমস্ত বডি মানুষের মতো, কিন্তু মুখটা একটা প্রাণীর মতো। এটা আসলে খুবই Okay. ভয়ঙ্কর, এটা আপনার কল্পনা করলেই বুঝতে পারছি আর কি। তো লাশটা গোসল করানোর পরে, কাফন টাফন পরানোর পরে খাটিয়া ধরার জন্য উনি সহ সর্বসাকল্যে 10 থেকে 12 জন ব্যক্তি ছিল এখানে, 10 থেকে 12 জন। তখন বললো যে ভাই চলেন আমরা কবরস্থানে গিয়েই আমরাই জানাজা করিয়ে লাশটা দাফন করব। তখন উনি গেলেন। তো জায়গাটা যেখানে কবর যেটা হয়েছে, রাজবাড়ি যারা আছেন তারা হয়তো বা একটু খেয়াল করবেন যে এটা লোকশেড যে জায়গাটা আছে রাজবাড়িতে, তো লোকশেডের ওই জায়গাটা এমনিতেই হন্টেড, অনেকেই সেটা জানেন। তো ওইখানে একটা মুসলিম কবরস্থান আছে, তো ওই কবরস্থানে ওই লাশটা দাফন হয়েছিল। তো ওইখানে যখন লাশটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখলেন যে লাশ ওই কবরের কাছে 2 জন ব্যক্তি বসা, যারা কবর খুঁড়েছেন। তো কবরের কাছে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব মানে রেজাউল, উনি খুব ধমক দিলেন ওই 2 জনকে, যে কি ব্যাপার, তোমাদের তো অনেক আগে থেকেই জানি যে তোমরা ভালো কবর খোঁড়ো, তোমাদের তো জানা উচিত যে একটা কবরের মাপ কেমন হতে হবে, তো তোমরা এই বাচ্চাদের মতো করে কবর খুঁড়েছো কেন? এটা কি বাচ্চার কবর? ওনারা বলতেছেন যে ভাই আপনি তাকিয়ে দেখেন ডানে বায়ে কি পরিমাণ মাটির স্তূপ জমা হয়ে আছে, এখানে মিনিমাম 5-6টা কবরের মাটি স্তূপ জমা হয়ে আছে এখানে। তো কি কারণে এরকম? বলে আমরা ঠিক মাপ মতোই কবর খুঁড়ি, কিন্তু কবর খোঁড়ার পরে কিছুক্ষণ পরে আবার যখন কবরের দিকে তাকাই, দেখি কবরটি ডানে বায়ে সামনে পিছনে ছোট হয়ে এসেছে। তখন আমরা আবার সেটা খুঁড়ি, আবার খোঁড়ার পরে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি ঠিক একই অবস্থা, ডানে বায়ে সামনে পিছন থেকে চেপে এসেছে। আমরা একাধিকবার এই কাজটা করেছি। এই যে যত মাটি দেখছেন, মাটি ঢিবি হয়ে গেছে, এটা সেই মাটি। আমাদের পক্ষে নতুন করে আর কবর করা সম্ভব না, আমরা ক্লান্ত হয়ে গেছি। এই অল্প জায়গার মধ্যেই এনাকে দাফন করতে হবে, আমাদের পক্ষে সম্ভব নয়। তখন কি করা? এখন কবরটা রাসেল ভাই এত ছোট হয়ে গেছিল যে ওনাদের স্বাভাবিক যে দেহের যে মাপ, এই মাপে আসলে কবরে রাখা যাচ্ছিল না। এটাই আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে। বাধ্য হয়ে ওনার হাঁটু ভাঁজ করে ওনাকে কবরে রাখতে হয়েছে। কবরে যে ব্যক্তিটি ওনাকে নামিয়েছেন, উনি নামার পরে হঠাৎ করে বলছেন যে এই তাড়াতাড়ি আমাকে টেনে তোল, আমার পা দুটো মনে হচ্ছে অবশ হয়ে গেছে, আমি উঠতে পারছি না কবর থেকে। তখন অন্যরা তাড়াতাড়ি করে ওনাকে সেখান থেকে টেনে তুললেন। টেনে তোলার পরে উনি অনেকক্ষণ মানে হাঁটতে মানে পা ওরকম মানে একটা অবশ হওয়ার মতো অবস্থা ছিল, অনেকক্ষণ হাঁটতে পারেননি। তো যাই হোক, ওনার পাটা ঠিক হওয়ার পরে তারপর সেখানে কবরের উপরে প্রথমে বাঁশ দেয়া হয়। বাঁশ দেওয়ার পরে যখনই একটা চাটাই বিছানো হয়েছে, তখনই হঠাৎ করে ভিতর থেকে মট 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 আওয়াজ শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হাড় ভাঙার আওয়াজ। তো ওই আওয়াজ যখনই ওই আশেপাশে যারা ছিল, ওই কবর যারা দিচ্ছিলেন, যখনই তাদের কানে এসেছে, ওনারা ভয় পেয়ে সবাই যে যার সর্বশক্তি নিয়ে দৌড়ে অনেক দূরে সরে গেছেন।
তো ওই যে মুয়াজ্জিন সাহেবের কথা বললাম, উনিও খুবই ভয় পেয়েছেন। ভয় পেয়ে উনিও দূরে সরে গেছেন, কিন্তু উনি চিন্তা করছেন এখন উনিও যদি ভয় পান তাহলে তো আসলে একজন লোক ওখানে থাকবে না কবরের মাটি দেওয়ার মতো। তখন উনি অন্যদেরকে সাহস করে মানে সাহস দিচ্ছেন যে তোমরা এদিকে আসো, আসলে ওটা কিছু না, এমনি শব্দ, এটা আমাদের মনের ভুল, রাতের বেলা তো হয়তো মনের ভুল হয়েছে, তোমরা আসো। তো তারপরে সবাই আসলেন, আসার পরে দ্রুততার সাথে কবরটা দেওয়ার পরে সবাই চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসেল ভাই পরবর্তীতে যেটা আমি জানতে পেরেছি যে সেটা হচ্ছে যেই ব্যক্তিটি উনি যার কবরটা দেয়া হয়েছিল আর কি, উনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন এবং ওনার সন্তান যারা ছিল শিশু বয়সী সন্তানরা মারা যায় এবং ওনার স্ত্রীও মারা যান, এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর বিবাহ করেন নাই, এবং উনি বিভিন্ন লোক ব্ল্যাক ম্যাজিকের জন্য তার কাছে আসতো, তো উনি সেগুলো করে দিতেন। তো আমরা যে ঘটনাটি, এই ঘটনাটির একজন বর্তমানে ওই শব যাত্রার সাথে যে 10-12 জন ছিল এর ভিতরে একজন ব্যক্তি এখন পর্যন্ত জীবিত আছেন। উনি বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার নাম রেজাউল। যারা এই ঘটনার মানে যদি সত্যতা যাচাই করতে চান সেক্ষেত্রে রাজবাড়িতে বিনোদপুর এলাকার ওই বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিন সাহেব এখনো জীবিত আছেন, ওনাদের কাছ থেকে এই ঘটনাটা আসলে সত্যতা যাচাই করতে পারেন। তো এখানে রাসেল ভাই আসলে এই যে ব্ল্যাক ম্যাজিক আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সহযোগিতাও করি পরোক্ষভাবে, কিন্তু আসলে এর পরিণতিটা যে কি এটা আসলে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সময় দেখিয়ে দেন। লিসেনার্স সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকে আবারও ধন্যবাদ, এত জার্নি করে আসার পরেও আজকে এত সুন্দর একটা এপিসোড আমাদের সবাইকে উপহার দিচ্ছেন। আমি একদম সত্যি রাসেল ভাই, আপনি রংপুর থেকে আসছেন, আমিও এই ঘটনাটি কালেক্ট করেছি রংপুর থেকেই। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, আমি আমার ওখানে প্রতিষ্ঠানের কাজে ক্লাস নিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে সেখানে ক্লাস নিতে যেতে হয়। তো আমি যখন এই কিছুদিন আগে রংপুরে গিয়েছিলাম ক্লাস নিতে, ওখানে আমি ক্লাস নিতে গেলে মোটামুটি যেহেতু ভূত এফএমের প্রতি ভালোবাসা আছে এবং অনেক সময় আসি, আমি চেষ্টা করি এই কিছু ইউনিক স্টোরি ওখানকার স্থানীয় যারা আছেন বা বিভিন্ন লোকের সাথে কালেক্ট করার জন্য। আমি এখন ভাবছি কি সুন্দর একটা মিলাইছে, যে রংপুর থেকে আসছে, উনিও রংপুর থেকে ক্লাস নিয়ে আসছেন, চিন্তা করতেছে না। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন বাছাইকৃত সব ভয়ানক ঘটনা শোনার জন্য, এবং রাসেল ভাই এবং আফরান ভাইয়ের যত ভয়ানক বাছাইকৃত ঘটনা আছে সব কিছুই আমাদের চ্যানেলে শুনতে পারবেন। থ্যাংক ইউ এত লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।